ওয়েট অন গাইস, সব কিছু কি ঠিকঠাক? মোস্ট প্রবাবলি আমি সাউন্ড একবার চেক করবো, খালি ঠিকঠাক থাকা উচিত। স্টিল চেকিং দ্য সাউন্ড। হ্যাঁ ঠিক আছে আই গেস। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে এত জিনিস কেন? ও মাই গড, নিজের কাজ নিজেরই করা লাগে, জীবন আসলে একটা বেদনা। যাই হোক গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এবং তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে কাজ ক্ষমতা শক্তির 3 নম্বর লেকচারে স্বাগতম। আমাদের প্রথম 2টা লেকচার হয়ে গেছে। প্রথম 2টা লেকচারে আমরা কি কি পড়ছি বলো? প্রথমত আমরা পড়াশোনা করছি ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এবং তারপর আমরা পড়াশোনা করছি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এবং এই 2টা কেসে যত রকমের ম্যাথ ট্যাথ হওয়া সম্ভব সবকিছুই আপনাদেরকে ক্লাসে শিখাই দেওয়া হয়েছে। এবং আজকে আমরা শুরু করব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা স্পেশাল ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, আরেকটা জিনিস আমি তোমাদের একটু দেখাই দিব, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে না, লাস্ট পরীক্ষায় ঠিক আছে একটা কোয়েশ্চেন আসছিল। তোমাদেরকে হচ্ছে স্মরণের ফাংশন দেওয়া ছিল এবং সেখান থেকে হচ্ছে কৃতকাজ বের করতে বলছিল। সো তোমরা অনেকেই হচ্ছে এটা নিয়ে কনফিউজড হয়ে গেছিলা যে এখানে আবার কৃতকাজ কেমনে বের করব। ভাইয়া তো বলকে স্মরণের ফাংশন দিয়ে প্রকাশ করছিল, তারপর কৃতকাজ নির্ণয় করা শিখাইছিল। যদি স্মরণটা সময়ের ফাংশন হয় সেক্ষেত্রে কৃতকাজ কেমনে বের করা লাগে এটা আমি শুরুতে তোমাদের একটু দেখাই নিব। গত পরীক্ষায় মোস্ট প্রবাবলি 3 নাম্বার কোয়েশ্চেন ছিল এটা। তোমরা যারা ডেইলি এক্সামটা দিছো তারা দেখার কথা। এই জিনিসটা আমি তোমাদের ক্লাসে দেখাইছিলাম না, বাট পরীক্ষায় চলে আসছিল। সো আমি ওইটা একটু দেখাই দিব, দেন হচ্ছে আমরা আজকের পড়া শুরু করবো। এবং আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব স্প্রিং নিয়ে। এবং স্প্রিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা যে শুধুমাত্র তোমার এখানে লাগবে এমন না। কোথায় কোথায় স্প্রিং দরকার হবে সবকিছুই স্প্রিং শুরু করার সময় বলে দিব। যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন প্রথমত আপনারা ঠিকঠাক আছেন কিনা, মনটা ভালো আছে কিনা। মন ভালো না থাকলে ক্লাস করেই কি হবে বলো? প্রথমে মনটা ভালো থাকা লাগবে এবং এরপর আমাকে জানাইতে হবে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে উই উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে? ও মাই গড, হাই দাদা, হ্যালো দাদা, কেমন আছেন? অস্থির, হ্যাঁ কি হ্যাঁ। হাই ভাইয়া, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। স্প্রিং নিয়েও আসছিল ডেইলি এক্সামে, হ্যাঁ ওটা তো আজকে পড়াই দিব ঠিক আছে। বাট আরেকটা জিনিস, ওটা আমার আগেই পড়ানো উচিত ছিল, আমার খেয়াল ছিল না, মাথা থেকে একদম বের হয়ে গেছিল। এর জন্য হচ্ছে আজকের ক্লাসে শুরুতে দেখাই দিবনি ঠিক আছে, আমার স্লাইডে অ্যাড করতে একদমই মনে ছিল না রে। যাই হোক, ক্লিয়ার ভাইয়া, আমি আছি দাদা, স্বাগতম ক্লাসে, স্বাগতম। লেটস গো বাচ্চারা, চলো। তাহলে প্রথমেই দেখাই দেই আগের দিনের পরীক্ষায় আসা প্রশ্নটা। আগের দিনের পরীক্ষায় কি প্রশ্ন আসছিল? তোমাকে বলছিল একটা বস্তু আছে, বুঝছো? কি আছে? একটা বস্তু আছে, ঠিক আছে। এবং এই বস্তুর উপর কি করা হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে। তোমাকে বলা হয়েছে বস্তুর ভর 2 কেজি। এবং তুমি যখন এরকম একটা বস্তুর উপর বল প্রয়োগ করবা, বস্তুর তো স্মরণ ঘটবে, তাই না? তোমাকে বলছে বস্তুর যে স্মরণ, সেই স্মরণটা হচ্ছে এরকম, এক্স ইজ ইকুয়ালস টু ধরো 3t² প্লাস 2t, এরকম কিছু একটা। এবং তোমাকে প্রশ্ন করছে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড হতে টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে কৃত কাজ কত? ঠিক আছে, কৃত কাজ কত হাতেই লিখলাম, ডোন্ট মাইন্ড। চলো, তাহলে আমাদের কাছে একটা বস্তু আছে, সেই বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটছে। এবং খেয়াল করে দেখো এখানে স্মরণের মানটা কিন্তু নির্দিষ্ট না, স্মরণটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ডেন্ট। এবং আরো বড় কথা হচ্ছে তোমারে কিন্তু বলের মানও দিয়ে দেয় নাই। এবং প্রশ্ন করছে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে এই বস্তুর উপর কতখানি কাজ করা হবে। ওকে, তাহলে এখানে প্রথমত একটু খেয়াল করেন আমাদের যে স্মরণটা সেটা কি টাইমের উপর ডিপেন্ডেন্ট না, টাইম ডিপেন্ডেন্ট স্মরণ। তার মানে এখানে আমাদের কৃত কাজ বের করা লাগবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মাধ্যমেই। এবং সেই ফর্মুলা কি ছিল পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের? বলো, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ফর্মুলা ছিল W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। ওকে, এখন এই ডিএক্স বা এক্সটা ব্যাপারে আমরা কি জানি? কোনো কিছু জানি? এক্স এর কোনো মান তোমারে দিয়ে দিছে? দেয় নাই, তোমাকে এক্স দিয়ে দিছে টাইমের একটা ফাংশন আকারে। সো এখান থেকে প্রথমে আমাদের ডিএক্স এর মানটা বের করতে হবে। এবং মোর ওভার আমরা কিন্তু বলের ব্যাপারেও কিছু জানি না, তার মানে আমার বলও বের করতে হবে, ডিএক্সও বের করতে হবে, তারপর হচ্ছে আমি ইন্টিগ্রেশনটা করে কৃত কাজটা বের করতে পারবো। প্রথম যে কনফিউশনটা ক্রিয়েট হয়, ভাই এখানে আমি বল কেমনে বের করব? দেখো তোমার স্মরণ দিয়ে দিছে, স্মরণকে 2বার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। স্মরণ যখন টাইমের ফাংশন আকারে দেওয়া থাকে, স্মরণকে 2বার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। এবং ত্বরণকে যখন তুমি বস্তুর ভর দিয়ে গুণ করবা,
তখন কি পাবা? বল পাবা। অনেকের মধ্যে এরকম একটা কনফিউশন ছিল না শুরুতে যে ভাইয়া আমাদের এখানে যে বলটা হবে, আচ্ছা এখানে একটা কাজ করে এখানে একটা কিউব দাও, কিউব দেওয়ার দরকার আছে নাইলে আবার ইয়াটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে, এখানে একটা কিউব দাও। ওকে, এটা হচ্ছে কিউব। এবার ঠিক আছে, ওকে। যাই হোক, এরকম ধরো কোয়েশ্চেনটা আসছে, তোমাকে প্রশ্ন করছে হচ্ছে কৃতকাজ নির্ণয় করতে। সো প্রথমে একটা কনফিউশন তোমার মনে অ্যারাইজ হইতে পারে যে ভাই এখানে বলটা যে পরিবর্তনশীল এটা আমি কেমনে বুঝবো? খুবই সহজ, তুমি বলটা প্রথমে বের করো। বল কেমনে বের করবা? স্মরণ দেওয়া আছে না টাইমের ফাংশন আকারে, স্মরণকে দুইবার ডিফারেন্সিয়েট করো ভাই, ত্বরণ পেয়ে যাবা। ত্বরণকে ভর দিয়ে গুণ করো, প্রযুক্ত বল পেয়ে যাবা। তাহলে চলো, আমাদের স্মরণ দেওয়া আছে, কত দেওয়া আছে স্মরণ আমি এই পাশে লিখতেছি, হ্যাঁ। স্মরণ দেওয়া আছে হচ্ছে x is equals to 3t cube plus 2t। ওকে, এখন কি করতে হবে? এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। যখন প্রথমবার ডিফারেন্সিয়েট করবা তখন পাবা হচ্ছে বেগ। চলো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 9t স্কোয়ার্ড প্লাস 2। ওকে, ইজি। এটাকে যখন আবার ডিফারেন্সিয়েট করবা তখন কি পাবা? তখন পাবা ত্বরণ। এটাকে আবার ডিফারেন্সিয়েট করো dv বাই dt, তাহলেই ত্বরণ পেয়ে যাবা 18t। ওকে, দেখো তো টাইমের মান চেঞ্জ হইলে, টি এর ভ্যালু চেঞ্জ হইলে ত্বরণ চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। ত্বরণ যদি চেঞ্জ হয় বল চেঞ্জ হবে না? অবশ্যই হবে। কেন ভাইয়া? বল মানে কি রে? বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। এখানে বস্তুর ভর কত দেওয়া আছে? 2। এটাকে ত্বরণ দিয়ে গুণ করে দাও, তুমি বল পেয়ে যাবা 36t। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে সময় চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু বলের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বলটা কিরকম বল? পরিবর্তনশীল বল। অবশ্যই কেমন বল? পরিবর্তনশীল বল। ওকে, ফাইন ভাইয়া, তাহলে বল তো পেয়ে গেলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বলের যে ফাংশনটা সেটা কি স্মরণের ফাংশন? না। অন্যান্য ক্ষেত্রে যেটা হইতো, আমাদের বল দেওয়া থাকতো স্মরণের ফাংশন আকারে এবং সেটাকে আমরা এখানে বসাই দিতাম, ইন্টিগ্রেশন করে ফেলতাম, রেজাল্ট মিলে যাইতো। বাট বলের ফাংশনটা একটা টাইমের ফাংশন। তার মানে এবার ইন্টিগ্রেশন করতে হবে টাইমের সাপেক্ষে, dx দিয়ে হবে না, আমাদের লাগবে dt, কারণ এবার আমরা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। এখন dt আমরা কেমনে পাবো? এইটাও খুব সহজ। দেখেন, আপনি স্মরণ সমান কি জানেন? স্মরণ সমান জানেন হচ্ছে 3t কিউব প্লাস 2t। ওকে, একটা কাজ করো, দুই পাশে ডিফারেন্সিয়েশন করো। যদি তুমি দুই পাশে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা dx is equals to 9t স্কোয়ার dt প্লাস 2dt। ঠিক আছে, দুই পাশে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিছি, আর কিছু না। এটা ডিফারেন্সিয়েশনের একদম বেসিক কনসেপ্ট। ওকে, যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশনটা করে দিই বা তুমি যদি টাইমের সাপেক্ষে দুই পাশে ডিফারেন্সিয়েট করো, দেখো এটা কেমন আসছে, অনেকেই কনফিউজড হয়ে যাও এই জিনিসটা আসে কেমনে। এই পাশে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, কি পাবা? dx বাই dt। ওই পাশে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, কি পাবা? 9t স্কোয়ার্ড প্লাস 2, তাই না? বা এখানে কি 2t স্কোয়ার ছিল না? 2 ছিল, 2t ছিল, তার মানে থাকবে 2। dt-টাকে এখন ওই পাশে নিয়ে যাও, তাইলেই পাওয়া যাবা dx is equals to 9t স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু dt। বুঝছো? সো এইভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা আমরা করে নিব। তাইলে আমরা dx এর ভ্যালু পেয়ে যাচ্ছি এবং dx কে আমরা রিপ্লেস করতে পারতেছি dt দিয়ে। সো এবার dx এর মান এবং f এর মানটা এখানে বসাই দাও, বসাই দিলেই কাজ শেষ। চলো যদি বসিয়ে দেই, f এর জায়গায় কি আসবে? 36t। ওকে, dx এর জায়গায় কি আসবে? dx এর জায়গায় আসবে 9t স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু dt। ওকে, এই দুটাকে একটু গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে? 36 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 10 দিয়ে গুণ করলে তো 360। 9 দিয়ে করছো মানে 36 কে বিয়োগ করা লাগবে, 330 আরো 6 কমাও 324, তার মানে 324 টি কিউব, আর এখানে হবে 72 টি ডিটি। এইবার দেখেন ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। তাহলে লিমিট বসাইতে হবে কার? টাইমের। তুমি কোন জায়গা থেকে বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত হিসাব চালাবা? তোমারে বলছে t is equals to 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত কৃত কাজ কত? তাহলে তোমার হিসাব শুরু হবে কই থেকে? টাইমের ভ্যালু যখন 0 ওইখান থেকে। হিসাব শেষ হবে কোন জায়গায় গিয়ে? টাইমের ভ্যালু যখন 2 ওই জায়গায় গিয়ে। তার মানে লিমিট হবে 0 থেকে 2। এখন জাস্ট ইন্টিগ্রেশন করা, আর কোনো কিছু না। যদি এখানে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে 324 টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এখানে আসবে 72 টি স্কোয়ার্ড বাই 2। লিমিট হবে 0 থেকে 2।
ওকে, যদি একটু ভাঙাই লিখি 4 দিয়ে এখানে কি ভাগ যাবে, যাওয়ার কথা। 4 আটা হচ্ছে 32 আর 1 তার মানে 81 টি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 36 টি স্কোয়ার্ড 0 থেকে 2। লোয়ার লিমিট বসানোর দরকার নাই, কারণ এটা তো জিরো, জিরো বসাইলেই পুরো জিনিসটা জিরোই হয়ে যাবে। শুধুমাত্র আপার লিমিটটা বসাই দাও, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে 81 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 36 ইন্টু 2 স্কোয়ার্ড। এইটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছেন? সো যদি কখনো দেখো এভাবে স্মরণ তোমাকে টাইমের ফাংশন আকারে দিয়ে দিছে, প্রথমে স্মরণকে দুইবার ডিফারেন্সিয়েট করে ত্বরণ বের করবা, ত্বরণকে ভর দিয়ে গুণ করলে বল পাওয়া যাবা। আর বলটা যেহেতু টাইমের ফাংশন, তার মানে এবার আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে টাইমের সাপেক্ষে। তার মানে ডিএক্স কে সামহাউ ডিটি দিয়ে রিপ্লেস করা লাগবে। তার জন্য তুমি সিম্পলি এই এক্সটাকে একবার ডিফারেন্সিয়েট করো, তাহলেই ডিএক্স কে তুমি ডিটির মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারবা। ডিএক্স এর ভ্যালুটা বসাই দিবা, ইন্টিগ্রেশন করবা, ম্যাথ কমপ্লিট। এইটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ভাবে এই ম্যাথটা করা যায়, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের মাধ্যমে। শুরুতে বেগ বের করা লাগে, পরে বেগ বের করা লাগে, দেন গতি শক্তির যে পার্থক্য সেটাই হয় কৃতকাজের সমান। বাট আমরা এখনো কাজ শক্তি উপপাদ্য পড়ি নাই, আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি পড়বো, শক্তি নিয়ে পড়াশোনা করব, তারপর হচ্ছে কাজ শক্তি উপপাদ্য করব। ঠিক আছে? যখন করব তখন একবার মনে করাই দিও, আমি নিজে এমনিতেও বলে দিবনি, স্টিল যদি আমি ভুলে যাই, ইন কেস আমাকে একবার মনে করাই দিও, আমি ওখানেও এই ম্যাথটা কিভাবে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করা লাগে সেটা একটু দেখাই দিবনি। ঠিক আছে? একদম ইজি। দেখেন বুঝছেন কিনা? তাহলে আমরা আজকের পড়া শুরু করে দিব। ওকে, আমরা আজকের পরে চলে যাব। যদি এই ম্যাথ আপনারা বুঝে থাকেন, গতদিন আপনাদের পরীক্ষায় এই ম্যাথটা আসছিল একদম সহজ, এবং এটা কিন্তু রুয়েটা আসছিল। হ্যাঁ, এটা রুয়েটা মনে হয় কত সালে আসছিল সঠিক খেয়াল নাই, এটা রুয়েটা আসা একটা এমসিকিউ। হ্যাঁ, রুয়েট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। ওকে, এইটাই সহজ ভাই। ঠিক আছে ভাই, ভি এর মান আর এ এর মান আরেকবার বলেন প্লিজ। এইটা হচ্ছে কি, ধরো যখন তোমাকে স্মরণ টাইমের ফাংশন আকারে দিয়ে দিবে, বেগ বের করতে হবে হচ্ছে স্মরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। সো এখানে জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশন চালানো হয়েছে। ডিফারেন্সিয়েশনে কি হয়, যে চলক তার পাওয়ারটা সামনে চলে আসে এবং চলকের পাওয়ার 1 কমে যায়। সো পাওয়ার ছিল 3, সামনে চলে আসছে 9 হয়ে গেছে, পাওয়ার 1 কমে গেছে 2। আর এখানে পাওয়ার ছিল 1, 1 সামনে চলে আসছে, পাওয়ার 1 কমে গেছে, হয়ে গেছে টি টু দি পাওয়ার 0। টি টু দি পাওয়ার 0 মানে কি 1, ওটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 থেকে যাবে। দেন পরবর্তীতে আরো একবার ডিফারেন্সিয়েট করছি, বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। ঠিক আছে? দেন ত্বরণকে ভর দিয়ে গুণ করে দিছি, বল পেয়ে গেছি। বুঝছো? বুঝছি ভাইয়া। দাদা আপনি জার্সি না দেওয়া পর্যন্ত আমি অসুস্থ থাকবো, এটা কোনো কথা? অসুস্থ কেন থাকবি তুই বেটা, দাঁত বেটা। বুঝছি ভাইয়া, ঠিক আছে, চলো সামনে আগে আয়। স্প্রিং, ও মাই গড ভাইয়া, এই জিনিসটা আমি জন্মের পর থেকে দেখে আসতেছি। ইয়েস, আমি আমার জন্মের পর থেকে দেখে আসতেছি স্প্রিং ভাই। এখন যদি ক্লাসের মধ্যে কেউ একজন বলো ভাই আমি আমার জীবনে স্প্রিং দেখি না, এই দেহ ত্যাগ করা ছাড়া আমার আর কিছু করার থাকবে না ভাই। স্প্রিং আমরা আমাদের বাস্তব জীবনে সবাই দেখে আসছি। এখন এই স্প্রিং নিয়ে আমাদের পড়াশোনার কি দরকার? স্প্রিং এর মধ্যে অনেকগুলা স্পেশালিটি আছে, যেমন পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের একটা খুবই সুন্দর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে স্প্রিং। তারপর সঞ্চিত শক্তির একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে স্প্রিং। শক্তির রূপান্তরের একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে স্প্রিং। পর্যায়কাল নির্ণয় করার একটা সুন্দর ইমপ্লিমেন্টেশন হচ্ছে স্প্রিং। সিম্পল হারমোনিক মোশনের একটা সুন্দর ইমপ্লিমেন্টেশন হচ্ছে স্প্রিং। স্প্রিং তোমার এই চ্যাপ্টারের মধ্যে এই জায়গা বাদে আরো একটা জায়গায় কাজে লাগবে, যেটা আমরা পরবর্তীতে পড়াশোনা করব কাজ শক্তি উপপাদ্যের মধ্যে। চ্যাপ্টার 8-এ গিয়ে তোমার আবার স্প্রিং পড়া লাগবে, এবং সেখানে এই বেসিক আলোচনাগুলো হয়তো বা আমরা নতুন করে করব না, কারণ এখান থেকে আমাদের বেসিক আইডিয়া নিয়ে নেওয়া লাগবে। চ্যাপ্টার 8-এ গিয়ে আমরা শুধুমাত্র স্প্রিং এর পর্যায়কাল নির্ণয় করা শিখব, এবং চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 8 এই 3টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টা চ্যাপ্টার মিক্স করে যদি কোয়েশ্চেন করতে চায়, তাহলে স্প্রিং হচ্ছে একটা খুবই হট চয়েস। কারণ এইটা চ্যাপ্টার 4 এর সাথেও রিলেট করা যায়, চ্যাপ্টার 5 এর সাথেও রিলেট করা যায়, চ্যাপ্টার 8 এর সাথেও রিলেট করা যায়। সো স্প্রিং খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে থাকে যেন, স্প্রিং খুব ভালো মতো পড়া লাগবে। ওকে, আচ্ছা এখন ধরো তোমার কাছে একটা নর্মাল স্প্রিং আছে, জাস্ট নর্মাল, তুমি ওটা কিচ্ছু করো না, এইভাবে জাস্ট ধরে রাখছো। এভাবে যদি তুমি ধরে রাখো, স্প্রিং এর শেষ প্রান্ত একটা জায়গায় এসে থাকবে না, যেই জায়গায় এসে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিং এর ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে হচ্ছে একদম নর্মাল কন্ডিশনে তুমি একটা সিস্টেমকে রেখে দাও, সিস্টেম যে অবস্থায় বিরাজ করবে সেটাই তার সাম্যাবস্থা। সো আমরা এখানে স্প্রিং এর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করি নাই, লিটারেলি নাথিং, জাস্ট ওকে এভাবে ঝুলাই দিছি। ধরো হাত দিয়ে ঝুলাই দিছো, অথবা কিছু একটার সাথে বেঁধে, আংটা দিয়ে বেঁধে ঝুলাই দিছো, ও নর্মালি যে অবস্থায় থাকবে ওর শেষ প্রান্তটা, সেইটাকে আমরা বলবো কি, স্প্রিং এর সাম্যাবস্থা।
মনে থাকবে। এখন ভাইয়া আমি যদি স্প্রিং এর উপর বল প্রয়োগ করি, স্প্রিং ধরে টান দেই, স্প্রিং কি সাম্যাবস্থাতেই থাকবে? না, স্প্রিং প্রথমে এখানে ছিল, তুমি স্প্রিং ধরে টান দিলা, স্প্রিং নিচে নেমে আসবে না, নিচে নেমে আসবে, তাহলে স্প্রিং চলে আসবে এরকম একটা জায়গায়। ধরো আমি এখানে আঁকতেছি, স্প্রিং চলে আসবে এরকম একটা জায়গায়। এখন কি স্প্রিং সাম্যাবস্থায় আছে? না, স্প্রিং এখন সাম্যাবস্থা থেকে সরে গেছে। কি হয়েছে স্প্রিং এর প্রসারণ ঘটছে। কি ঘটছে? প্রসারণ। কেন ঘটলো এই প্রসারণ? কারণ আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি, বাইরে থেকে আমরা বল দিছি, তার জন্য স্প্রিং এর প্রসারণ ঘটছে। এটাকে বলা হয় কি? বাহ্যিক বল। এটা আমরা দেই স্প্রিং এর উপর, ঠিক আছে? বাইরে থেকে স্প্রিং এর উপর যে বলটা প্রয়োগ করা হয় সেটাকে আমরা কি বলবো? এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। এবং যখনই তুমি নিচের দিকে বাহ্যিক বলটা প্রয়োগ করবা, স্প্রিং কিন্তু আর সাম্যাবস্থায় থাকবে না, সে সাম্যাবস্থা থেকে নিচে নেমে আসবে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে প্রসারণ। এই যে এখন প্রসারণটা ঘটলো, তার জন্য কি তোমার বল প্রয়োগ করা লাগছে নাকি লাগে নাই? লাগছে। এই বলটা কি ধ্রুব বল? দ্য অ্যান্সার ইজ নো। তুমি চিন্তা করে দেখো, ওই যে ছোটবেলায় খেলনা গাড়িগুলো ছিল না, পিছন দিকে টাইনা সাইডা দিলে তারপর দৌড় দিয়ে সামনে চলে যাইতো। গাড়িকে প্রথমে একটু টানতে খুব বেশি কষ্ট হইতো না, আরেকটু টানতে কষ্ট হইতো খুব বেশি না, আরো বেশি টানতে, অনেক বেশি টানতে গেলে তুমি বুঝতে পারতা যে না ভাই, টানাটা আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। ওই গাড়ির ভিতরে বেসিক্যালি স্প্রিং থাকতো। তুমি যখন গাড়িটাকে পিছাইতা, স্প্রিংটা সংকুচিত হওয়া শুরু করতো। প্রথমে ধরো 1 সেন্টিমিটার সংকুচিত করছো, খুব বেশি কষ্ট হয় নাই। 2 সেন্টিমিটার করছো, তাও খুব বেশি কষ্ট হয় নাই। 5 সেন্টিমিটার করতে যাও, কষ্ট হবে। 10 সেন্টিমিটার করতে যাও, আরো কষ্ট হবে। 1 মিটার করতে যাও, বিশাল কষ্ট হয়ে যাবে। তার মানে একটা স্প্রিংকে তুমি যত বেশি সংকুচিত বা প্রসারিত করতে যাবা, তোমার কষ্ট হবে তত বেশি। কষ্ট বেশি হবে মানে কি? তোমার বল প্রয়োগ করা লাগবে বেশি। দেখো, একটা স্প্রিংকে যত বেশি সংকুচিত বা প্রসারিত করতে যাব, একটা স্প্রিংকে যত বেশি সংকুচিত বা প্রসারিত করতে যাব বা করতে চাবো, তত বেশি বল প্রয়োগ করা লাগবে। তত কি করা লাগবে? বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? করতে হবে। বুঝতে পেরেছেন? তুমি 1 সেন্টিমিটার সংকুচিত করবা বা প্রসারিত করবা, তার জন্য যতখানি বল প্রয়োগ করা লাগবে, 5 সেন্টিমিটার সংকুচিত বা প্রসারিত করতে অবশ্যই তার চেয়ে বেশি বল প্রয়োগ করা লাগবে। তার মানে স্প্রিং এর উপর প্রযুক্ত বল কিসের উপর নির্ভর করতেছে? তুমি কতটুকু সংকোচন বা প্রসারণ ঘটাইতে চাও তার উপর। তুমি যদি কম সংকোচন বা প্রসারণ ঘটাইতে চাও, অল্প একটু বল দিলেই হবে। বাট যদি বেশি ঘটাইতে চাও, তখন বল দেওয়াও লাগবে বেশি। তার মানে এই ক্ষেত্রে বলটা কার উপরে নির্ভরশীল? স্প্রিং এর সরণের উপরে বা স্প্রিং এর সংকোচন প্রসারণের উপরে। ঠিক আছে? তার মানে এখানে বলটা হচ্ছে নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? বল নির্ভরশীল সংকোচন এবং প্রসারণের উপর। ঠিক আছে? সংকোচন বা প্রসারণের উপর নির্ভর করে। তুমি কতটুকু সংকোচন করবা বা প্রসারণ করবা তার উপর নির্ধারিত হবে বল কতটুকু লাগবে। ওকে? অনেকে সংকোচন জিনিসটা নাও বুঝতে পারো। দেখো, তুমি স্প্রিংকে যখন নিচের দিকে টান দিতেছো, স্প্রিং প্রসারিত হচ্ছে। যখন বলটা উপরের দিকে প্রয়োগ করবা, তখন হচ্ছে স্প্রিং সংকুচিত হবে, সামনে আসতেছে সংকোচন। ওকে, গুড। এখন ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট চালাইলা। কি এক্সপেরিমেন্ট চালাইলা? তোমার কাছে একটা স্প্রিং আছে। ওকে, তুমি প্রথম বললা ভাইয়া আমি স্প্রিংটাকে 1 সেন্টিমিটার প্রসারিত করব। তার মানে সাম্যাবস্থা থেকে স্প্রিংটা 1 সেন্টিমিটার নিচে নেমে আসবে। ঠিক আছে? তুমি বললা ভাইয়া আমি 1 সেন্টিমিটার প্রসারিত করব। তার জন্য তুমি মেপে দেখলা তোমার বল দেওয়া লাগছে 10 নিউটন। ঠিক আছে? এখন বললা যে না ভাইয়া আমি 1 সেন্টিমিটার প্রসারিত করে খুশি না, আমি 2 সেন্টিমিটার প্রসারিত করব। আমি বললাম করো। এইবার কতখানি বল দেওয়া লাগলো তোমার? তুমি বললা ভাইয়া আমি মেপে টেপে দেখলাম বল দেওয়া লাগলো 20 নিউটন। ঠিক আছে? এবার তুমি বললা ভাইয়া আমি 5 সেন্টিমিটার প্রসারিত করব। ওকে, বল লাগলো কতখানি? তুমি মেপে বললা ভাইয়া বল লাগছে 50 নিউটন। এটা খেয়াল করে দেখো, বল এবং প্রসারণের মধ্যে কিন্তু এখানে একটা সম্পর্ক আছে। বল প্রসারণের সমানুপাতিক। তোমার 1 সেন্টিমিটার প্রসারণের জন্য বল লাগছিল 10 নিউটন। যখনই দ্বিগুণ পরিমাণ প্রসারণ ঘটাইতে গেছো, বল লাগছে ডাবল। যখন 5 গুণ পরিমাণ প্রসারণ ঘটাইতে গেছো, বলও লাগছে 5 গুণ। তার মানে স্প্রিং এর কেসে, একটা আইডিয়াল স্প্রিং এর কেসে কি হয়? বল হয় সরণের সমানুপাতিক।
ঠিক আছে, এখানে এক্সটা হচ্ছে সাম্যাবস্থা থেকে স্প্রিং এর সরণ। লেখো এক্স কি, এক্স হচ্ছে সাম্যাবস্থা থেকে স্প্রিং এর সরণ। ওকে, প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। কোনটা যে এমসিকিউতে চলে আসবে রে, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এমসিকিউতে কিন্তু আটকাই যাবি। রিটেনে পার হবা সমস্যা নাই, বাট এমসিকিউ যেখানে যেখানে আছে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আটকাই যাবা। এবং এখন যে নিয়ম, প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে প্রথমে দেওয়া লাগে প্রিলি, তারপর দেওয়া লাগে রিটেন এক্সাম। যেমন এবার রুয়েটেও সেম কাজ করলো, তাই না? প্রথমে প্রিলি দেওয়া লাগতেছে রুয়েটে, এবার জানো নাকি? প্রথমে প্রিলি দেওয়া লাগবে এমসিকিউ, তারপর দেওয়া লাগবে তোমার রিটেন। তার মানে তোমার এক্সপার্টাইজ এমসিকিউতে গ্রো করাইতেই হবে। এবং যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু এমসিকিউতে আটকায় যাবা, বারবার বলতেছি। সেখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, খাতার মধ্যে ভালো মতো নোট করো, যেন যখন রিভিশন দাও এগুলো যেন তোমার মাথায় চলে আসে। ওকে, গুড। তাহলে এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে সাম্যাবস্থা থেকে স্প্রিং এর সরণ। এখন এই সম্পর্কটা কি মিন করে? সম্পর্কটা মিন করে সরণ যত বেশি ঘটাইতে চাবা তত বেশি বল প্রয়োগ করতে হবে, সরণ যত কম ঘটাইতে চাবা তত কম বল প্রয়োগ করতে হবে। যদি আমি ডাবল পরিমাণ সরণ ঘটাইতে চাই আমার বল প্রয়োগ করা লাগবে ডাবল। আমি যদি 10 গুণ সরণ ঘটাইতে চাই আমার বল প্রয়োগ করা লাগবে 10 গুণ। তাহলে একটা বেসিক কোয়েশ্চেন যদি তোমার আমি করি, এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে, ওকে 1 সেন্টিমিটার প্রসারিত করার জন্য আমার বল দেওয়া লাগে 10 নিউটন। 10 সেন্টিমিটার প্রসারিত করার জন্য কতটুকু বল দেওয়া লাগবে বলো তো? অবশ্যই 100 নিউটন। তুমি যদি প্রসারণ 10 গুণ ঘটাইতে চাও বল প্রয়োগও করা লাগবে 10 গুণ। এবং এটা শুধুমাত্র আইডিয়াল কেসে সঠিক, মাথায় রেখো কিন্তু এটা হচ্ছে আইডিয়াল স্প্রিং এর জন্য। ওকে, প্র্যাকটিক্যালি এটা হয় না, এত পারফেক্ট হয় না আর কি, মানে সম্পর্ক এইটাই, বাট ওই যে প্র্যাকটিক্যালি অনেক এরর থাকে না, অনেক রকমের বাধা টাধা থাকে তো, তাই না? সো তার জন্য দেখা যায় একদম পারফেক্ট মিলে না। বাট যদি তুমি একটা আইডিয়াল স্প্রিং নিয়ে কাজ করো তখন সম্পর্কটা হবে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, একদম পারফেক্টলি। তুমি যত গুণ প্রসারণ ঘটাইতে চাবা তোমার বলটাকেও তত গুণ করা লাগবে। ওকে, গুড। তাহলে এখানে বলো তো বলটা কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? অবশ্যই পরিবর্তনশীল বল। মাথায় রাখা লাগবে স্প্রিং এর ক্ষেত্রে যে বল সেটা কেমন বল? পরিবর্তনশীল বল। ঠিক আছে, কেমন বল? পরিবর্তনশীল বল। কেন ভাইয়া? কারণ বল সরণের উপর নির্ভর করতেছে। তুমি স্প্রিং এর সরণ বেশি ঘটাইতে যাও বল দেওয়া লাগবে বেশি, কম ঘটাইতে যাও বল দেওয়া লাগবে কম। তাহলে বলটা কি সরণের উপর নির্ভরশীল? তাহলে এটা কি ধ্রুব বল? জীবনেও না, পরিবর্তনশীল বল। ওকে ভাই, বলের ফর্মুলা কি হবে? দেখেন অর্ধেক ফর্মুলা আপনি লিখে ফেলছেন। ফর্মুলা কি লিখছেন? এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। আমি যদি এই প্রপোর্শনালিটির সাইন সরিয়ে ইকুয়াল সাইন আনতে চাই আমার সাথে একটা কি আনা লাগবে? সমানুপাতিক ধ্রুবক আনা লাগবে। নিয়ে আসো, এখানে সমানুপাতিক ধ্রুবককে প্রকাশ করা হয় কে দ্বারা, এবং এই কেটাকে কি বলা হয় বলো তো? কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, কেটাকে কি বলে রে? কেটাকে বলে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। বুঝতে পেরেছেন? তাহলে এইটাই হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে বাহ্যিক বল বের করার ফর্মুলা। তোমারে বললো স্প্রিং ধ্রুবকের মান 100, আমি সরণ ঘটাইছি 2 মিটার, প্রযুক্ত বলের মান কত? এইটার মান তুমি জানো 100, এটার মান 2, বল কত হবে? 200। বুঝতে পারছো? তার মানে দেখবা অনেক ম্যাথ, আমাদের ম্যাক্সিমাম ম্যাথেই প্রথমে কে এর মানটা বের করে নেওয়া লাগবে। ম্যাক্সিমাম ম্যাথে তুমি বই খুলো, ম্যাক্সিমাম ম্যাথ তোমার কে এর মান দিয়ে দিবে না, কে এর মান এই ফর্মুলা থেকে বের করা লাগবে। এই ফর্মুলা তোমার প্রত্যেকটা স্প্রিং এর ম্যাথেই লাগবে। ওকে, এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। এখানে এফটা কি? আমরা বাইরে থেকে যে বলটা স্প্রিং এর উপর প্রয়োগ করতেছি সেটা হচ্ছে এফ বা বাহ্যিক বল। এক্স কি? এক্স হচ্ছে সাম্যাবস্থা থেকে স্প্রিং এর প্রসারণ। মাথায় রাখতে হবে এক্সটা হিসাব করতে হবে কই থেকে? স্প্রিং এর সাম্যাবস্থা থেকে। এবং কেটা কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। ওকে, ইজি, গুড। তাহলে একটা বেসিক আইডিয়া আমরা স্প্রিং এর ব্যাপারে পেয়ে গেছি। এইবার হচ্ছে একটু ডিটেলসে পড়াশোনা করা লাগবে। আমরা সংকোচন এবং প্রসারণ দুইটাই আলাদা আলাদা পড়ব। আসো, প্রথম হচ্ছে প্রসারণ। আমরা প্রথমে একটু পড়াশোনা করি প্রসারণ নিয়ে। যখন আমরা একটা স্প্রিংকে প্রসারিত করি সেখানে আসলে কি কি ঘটে, কি কি জিনিস থাকে, এইটা একটু আমরা অ্যানালাইসিস করতে চাই। তাহলে ধরেন আমাদের স্প্রিং প্রথমে সাম্যাবস্থায় ছিল, এটা ছিল স্প্রিং এর সাম্যাবস্থা। আমরা কি করছি? বাইরে থেকে স্প্রিং এর উপর বল প্রয়োগ করছি। এই যে এফ, এই এফটা কি? এফটা হচ্ছে বাহ্যিক বল রে। এই এফটা কি বলতো? বাহ্যিক বল। বাইরে থেকে তুমি আমি যেটা দিলাম সেটাই হচ্ছে এফ।
ওকে, বাহ্যিক বল যখন নিচের দিকে দিবা স্প্রিং কি উপরের দিকে যাবে নাকি? অবশ্যই না, স্প্রিংও নিচের দিকে নামবে। স্প্রিং সাম্যাবস্থায় ছিল, বাহ্যিক বল দিছো, স্প্রিং কি হবে? নিচের দিকে নামবে। তার মানে সাম্যাবস্থায় স্প্রিং এর যা দৈর্ঘ্য ছিল এখন দৈর্ঘ্য আরো বৃদ্ধি পাইছে, এটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং এর প্রসারণ। বুঝতে পেরেছো? তাহলে সাম্যাবস্থা থেকে বল প্রয়োগ করছি, স্প্রিং এর দৈর্ঘ্য বাইরে গেছে, কতখানি বাড়ছে? সাম্যাবস্থা থেকে সে নিচে নেমে আসছে x মিটার। ওকে, তাহলে এখানে প্রসারণটা কোন দিকে? এখানে প্রসারণটা কিন্তু নিচের দিকে, মাথায় রাখো। এখানে যে সরণটা ঘটলো বা প্রসারণটা যে ঘটলো, সরণ ভেক্টরটা কোন দিকে হবে? সরণ ভেক্টরটা হবে নিচের দিকে। এখানে সরণ ভেক্টরের আদি বিন্দু সব সময় সাম্যাবস্থা। ঠিক আছে, লেখো সরণ ভেক্টরের আদি বিন্দু সব সময় সাম্যাবস্থা। ভেক্টরের আদি বিন্দু সব সময় সাম্যাবস্থা। ওকে, তার মানে সরণ ভেক্টরটা শুরুই হবে সাম্যাবস্থা থেকে। বুঝতে পেরেছেন? এবং সরণ আমরা ক্যালকুলেট করব সাম্যাবস্থা থেকে, সরণের যে মানটা। তাহলে আমি যদি তোমারে বলি স্প্রিং ছিল এখানে, আসছে এখানে, সরণ কতটুকু? সাম্যাবস্থা থেকে সে যতখানি নিচে নামছে সেটাই তার সরণ। সরণ ভেক্টরের ডিরেকশন কোন দিকে? সাম্যাবস্থা থেকে স্প্রিং এর ফাইনাল পয়েন্টের দিকে। স্প্রিং এর ফাইনাল পয়েন্ট কোথায় আছে? নিচে। সাম্যাবস্থা কোথায়? উপরে। তাহলে সরণ ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? উপর থেকে নিচের দিকে। ওকে, তাহলে তুমি বল প্রয়োগ করছো নিচের দিকে, সরণ ঘটছেও নিচের দিকে। এবং এখানে যে বলটা তুমি প্রয়োগ করলা সেটা কি? বাহ্যিক বল। এই বাহ্যিক বলের ফর্মুলা কি ভাইয়া? বাহ্যিক বলের ফর্মুলা আমরা একটু আগেই শিখে আসছি, F is equals to kx। ওকে, এখন একটা জিনিস একটু চিন্তা করো, তুমি যখন গাড়িটাকে ওই যে পিছন দিকে টানতা, স্প্রিংওয়ালা যে গাড়িগুলো, তাই না, ধরো মনে করে পিছন দিকে টান দিছো, গাড়িটা কি আসলে এই অবস্থায় থাকতে চায় নাকি তুমি জোর করে ওর এই অবস্থায় রাখছো? জোর করে রাখছো। তুমি যখন গাড়িটাকে ছেড়ে দিতা ও কি থাইমা থাকতো? না, ধূপ করে সামনের দিকে আগায় যেত, তাই না? গাড়িকে তুমি ধরো নর্মালি রেখে দিলা, ও কিন্তু এমনিই থাকবে, কিচ্ছু হবে না। বাট গাড়িটাকে একটু পিছন দিকে টান দাও, স্প্রিং সংকুচিত হয়েছে, সাম্যাবস্থা থেকে স্প্রিং রে সরাই ফেলছো, এইবার ছাইরা দাও, গাড়ি কি এইভাবে থাকবে? না, গাড়ি চলে যাবে সামনের দিকে। তার মানে এই যে তুমি স্প্রিং এর সংকোচন বা প্রসারণ ঘটাইতেছো, স্প্রিং কিন্তু এটা পছন্দ করতেছে না। ইনফ্যাক্ট শুধুমাত্র স্প্রিং না, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই সাম্যাবস্থায় থাকতে চায়। তুমি বস্তুকে যখনই সাম্যাবস্থা থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে যাবা, তার মধ্যে সাম্যাবস্থায় ব্যাক করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। এই লাইনটা একটু লেখো তো, গুরুত্বপূর্ণ একটা লাইন। কি বললাম? মহাবিশ্বের প্রতিটা বস্তুই, মহাবিশ্বের প্রতিটা বস্তু কিসে থাকতে চায়? সাম্যাবস্থায় থাকতে চায়। ঠিক আছে, বস্তুই সাম্যাবস্থায় থাকতে চায়। ওকে, তাহলে যখন তুমি বস্তুটাকে সাম্যাবস্থা থেকে সরাই ফেলবা, তার মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হবে কিসের? সাম্যাবস্থায় ব্যাক করার। তাহলে আমি যে স্প্রিংটাকে বল প্রয়োগ করে নিচের দিকে নামাইলাম, স্প্রিং তো এটা পছন্দ করতেছে না। স্প্রিং চাবে কি? সাম্যাবস্থায় ব্যাক করতে। এই সাম্যাবস্থায় ব্যাক করার টেন্ডেন্সি থেকে স্প্রিং এর ভিতরে একটা প্রতিরোধকারী বল তৈরি হবে। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল বা স্প্রিং বল। লেখো, প্রত্যয়নী বল বা স্প্রিং বল, স্প্রিং ফোর্স বলা হয় এটাকে। ঠিক আছে, স্প্রিং বল। এখন অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে কেন ভাইয়া এই প্রত্যয়নী বল কেন তৈরি হবে। আমার একটা কথা বলো, এই বলও তো একটা মানুষ, তাই না? সরি, এই যে বল যে জিনিসটা, নিউটনের গতির তৃতীয় সূত্র পড়ছো না? বল সব সময় কিভাবে কাজ করে? তোমার আমার মতো নাকি? বল সব সময় কাজ করে জোড়ায় জোড়ায়। তুমি যেখানেই ক্রিয়া বল দিবা সেখানে একটা প্রতিক্রিয়া বল অবশ্যই তৈরি হবে। তুমি স্প্রিং এর উপর বল প্রয়োগ করছো, স্প্রিং এটা পছন্দ করে নাই, স্প্রিং তোমারে কি দিবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। এবং এইটাই হচ্ছে সেই স্প্রিং এর দেওয়া প্রতিক্রিয়া বল। লেখো, এই এফ প্রাইমটা কি? এফ প্রাইমটা হচ্ছে স্প্রিং এর দেওয়া প্রতিক্রিয়া বল। তুমি স্প্রিং এর উপর বাহ্যিক বল দিলা, এটা হচ্ছে ক্রিয়া বল। স্প্রিং তোমার একটা প্রতিক্রিয়া বল দিল, সেইটা হচ্ছে স্প্রিং ফোর্স বা প্রত্যয়নী বল। তার মানে এফ প্রাইম হচ্ছে স্প্রিং এর দেয়া প্রতিক্রিয়া বল। ঠিক আছে, প্রতিক্রিয়া বল। এখন কথা হচ্ছে ভাইয়া, এই এফ প্রাইমের মান কত হবে? আমরা কি জানি? ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান হয় সমান, কিন্তু দিক হয় বিপরীত। এখানেও খেয়াল করো, এফ প্রাইম কিন্তু বিপরীত দিকে কাজ করছে। তুমি বাহ্যিক বল দিছো নিচের দিকে, এফ প্রাইম কোন দিকে? এফ প্রাইম তো উপরের দিকে রে বাবা। অবশ্যই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পরের বিপরীতমুখী হবে এবং মান কি হবে? সমান। তাহলে কেমনে প্রকাশ করা যায় জিনিসটাকে? প্রকাশ করার সিস্টেম খুব সহজ। এফ প্রাইম হবে মাইনাস কে এক্স।
এইটার ভ্যালু হচ্ছে kx এবং মাইনাসটা কি ইন্ডিকেট করে, মাইনাসটা ইন্ডিকেট করে এই এফ প্রাইমটা এফ এর বিপরীতে কাজ করতেছে। বুঝতে পারছো, এফ এবং এফ প্রাইম দুইটা যে পরস্পর বিপরীতমুখী এইটা বুঝাইতে হচ্ছে মাইনাসটা দেওয়া হয়। তাহলে আমি যদি বলি এই লাইনটা দেখো তো এটা সত্যি নাকি সত্যি না, এফ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ প্রাইম, এটা কি ঠিক আছে ভাইয়া? অবশ্যই ঠিক আছে। কেন? এফ আর এফ প্রাইম কি দুইটা পরস্পরের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, ক্রিয়া আর প্রতিক্রিয়া বল কি বিপরীত ভেক্টর না? দুইটা ভেক্টরের মান সমান, দিক বিপরীত, তারা কি ভেক্টর? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরকে কেমনে প্রকাশ করে? এমনিই তো প্রকাশ করে। ঠিক আছে, সো এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসবে নিচের কোনটি সঠিক, মাথায় রাখো এফ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ প্রাইম। ওকে গুড। এখন তোমাদের মধ্যে একটা কমন কোয়েশ্চেন অ্যারাইজ করবে, আই নো দ্যাট, সেটা হচ্ছে ভাইয়া আমি নিচের দিকে দিলাম কেক্স বাহ্যিক বল, উপরের দিকেও একটা সমমানের বিপরীতমুখী বল তৈরি হইল, লব্ধি বল শূন্য হবে না ভাইয়া? তাই না ভাই? আমি স্প্রিং এর উপর নিচের দিকে বল দিছি 10 নিউটন, উপরের দিকেও বল তৈরি হয়েছে 10 নিউটন, তাহলে তো লব্ধি বল শূন্য হয়ে যাওয়ার কথা, স্প্রিং প্রসারিত কেন হবে ভাইয়া? এখানে এই যে মিসকনসেপশন যে এখনো রয়ে গেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আমরা যখন নিউটনের গতির তৃতীয় সূত্র পড়ছিলাম, ক্রিয়া বল প্রতিক্রিয়া বল, কি বলছিলাম? ক্রিয়া বল যার উপর কাজ করে, প্রতিক্রিয়া বল তো তার উপর কাজ করে না। যেমন এখানে এফ, ঠিক আছে, তুমি দিতেছো, কাজ করতেছে কার উপর? স্প্রিং এর উপর। এফ প্রাইম কে দিতেছে? স্প্রিং। এটাও কি স্প্রিং এর উপরেই কাজ করতেছে? স্প্রিং কি নিজেই নিজের উপর বল প্রয়োগ করবে? না, স্প্রিং বল প্রয়োগ করবে তোমার উপর। তুমি নিচ থেকে দিছো টান, বুঝছো? তুমি যখন গাড়ি ধরে টান দিতা তোমার কষ্ট হইতো না। তোমার কষ্ট কেন হচ্ছে? কারণ তোমার উপর বলটা প্রয়োগ হচ্ছে তার জন্য, আদারওয়াইজ তো তোমার কষ্টটা হইতো না, তাই না? তাহলে তুমি নিচের দিকে স্প্রিং ধরে দিলা টান, তুমি বল প্রয়োগ করলা স্প্রিং এর উপর এফ, স্প্রিং বল প্রয়োগ করলো তোমার উপর। তার মানে এফ কাজ করতেছে স্প্রিং এর উপর, এফ প্রাইম কাজ করতেছে তোমার উপর, বা যে বাহ্যিক বলটা প্রয়োগ করছে তার উপর। এর জন্য এখানে লব্ধি নির্ণয় করা সম্ভব না। আমরা দুইটা ভেক্টরের লব্ধি তখনই বের করতে পারি যখন দুইটা বিন্দুতে বা একই বস্তুর উপর ক্রিয়াশীল হয়। এখানে এই দুইটা ভেক্টর কি একই বস্তুর উপর ক্রিয়াশীল? না, এফ ক্রিয়াশীল স্প্রিং এর উপর, এফ প্রাইম ক্রিয়াশীল তোমার উপর। তুমি বল দিলা বাসের মধ্যে 10 নিউটন, তোমার বন্ধু যায় বল দিল ট্রাকের মধ্যে 20 নিউটন, তুমি বললা লব্ধি কত? হইল না। লব্ধি তখনই বের করা যাবে যখন দুইটা ভেক্টর একই বস্তু বা একই বিন্দুতে ক্রিয়াশীল হবে। এখানে দুইটা ভেক্টর দুইটা ডিফারেন্ট বস্তুতে ক্রিয়াশীল, এর জন্য হচ্ছে এখানে লব্ধি নির্ণয় করা যাবে না। ঠিক আছে, তাহলে মাথায় রাখো দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে এফ যেটা বাহ্যিক বল, এটা তুমি স্প্রিংকে দিচ্ছ, আর একটা হচ্ছে এফ প্রাইম প্রত্যয়নী বল বা স্প্রিং বল, এটা স্প্রিং তোমাকে দিচ্ছে। এবং এই বলটা কেন তৈরি হচ্ছে? স্প্রিং এর মধ্যে সাম্যাবস্থায় ব্যাক করার একটা টেন্ডেন্সি আছে, সেখান থেকে হচ্ছে এই বলটা তৈরি হচ্ছে। অথবা তুমি চাইলে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের কনসেপ্ট দিয়েও বলতে পারো যে হ্যাঁ আমি বাইরে থেকে একটা বল দিছি বাহ্যিক বল, এটা ছিল ক্রিয়া বল, তাহলে অবশ্যই স্প্রিং এর ভিতরে একটা প্রতিক্রিয়া বল তো তৈরি হবেই, যেটা স্প্রিং আমার উপরে দিবে। ক্লিয়ার? একদম সহজ। তাহলে যদি কখনো বলে বাহ্যিক বল, তাহলে বোঝা লাগবে তুমি যেটা দিছো, এবং এইটা হচ্ছে কে এক্স। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কে এক্স, মন থাকবে? ওকে। আর একটা হচ্ছে প্রত্যয়নী বল বা স্প্রিং বল, এইটার মান হচ্ছে এফ প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। ঠিক আছে, দুইটার মান সমান কিন্তু দিক বিপরীত, তার জন্য হচ্ছে সামনে মাইনাসটা আসে, বাকি সব কিছু সেম। এখানে কে স্প্রিং ধ্রুবক, এখানেও কে স্প্রিং ধ্রুবক, এখানে এক্স স্প্রিং এর প্রসারণ বা স্প্রিং এর সরণ, এখানেও এক্স স্প্রিং এর প্রসারণ বা স্প্রিং এর সরণ। বুঝতে পারছি? ওকে, তাহলে এই পর্যন্ত তো বুঝলাম। আরেকটা জিনিস হয়ে একটু বুঝাই দিই, হ্যাঁ, অনেকের মধ্যে এই কনফিউশনটাও আসে যে ভাইয়া ধরেন ক্রিয়া বলের কথা আমি বাদ দিলাম, এই সমীকরণ থেকে বলেন তো মাইনাস কেন আসলো সামনে? একটু চিন্তা করে দেখো তো। দেখো খুবই সহজ, এখানে বাহ্যিক বল কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। সরণ ঘটছে কোন দিকে? নিচের দিকে। প্রত্যয়নী বল কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে, তাই না? বাহ্যিক বল এবং সরণ দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে না? দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে সেক্ষেত্রে তো মাইনাস আসার কোনো সুযোগই নাই। কিন্তু প্রত্যয়নী বল আর সরণ দুইটা ভেক্টর কি পরস্পর বিপরীতে কাজ করতেছে না? তাহলে তুমি যখন এইরকম দুইটা ভেক্টরকে ইকুয়েট করতেছো, সামনে একটা মাইনাস দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। সো তুমি যদি ওটার চিন্তা বাদও দাও, জাস্ট এই সমীকরণের দিকে তাকাও, এই এফ প্রাইম এবং সরণ দুইটা পরস্পর বিপরীতে ক্রিয়াশীল না? সরণ যেদিকে ঘটবে প্রতিক্রিয়া বল সবসময় তার এগেইনস্টেই তৈরি হবে।
বুঝতে পেরেছো? এর জন্য বলা যায় সামনে একটা মাইনাস আসবে। সো তুমি যেভাবে ব্যাখ্যা করতে চাও অনেকভাবেই ব্যাখ্যা করা যেতে পারে। বুঝতে পেরেছি? গুড। এখন এইটা তো গেল হচ্ছে প্রসারণ। আরেকটা লাইন যে নিচে লেখা আছে এটা একটু আগেও বলছিলাম, সকল সরণ সাম্যাবস্থা থেকে হিসাব করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই লাইনটা মাথায় রেখো, কিন্তু ম্যাথে খুব কাজে লাগবে। আমরা স্প্রিং এর যাবতীয় সকল সরণ কই থেকে হিসাব করব? সব সময় সাম্যাবস্থা থেকে। ওকে গুড। এবার আসো সংকোচন। ওকে, আমরা দেখলাম যে হ্যাঁ প্রসারণের সময় আমরা যেদিকে বল প্রয়োগ করছিলাম সরণ ঘটছিল সেই দিকে, আর প্রতিক্রিয়া বল তৈরি হয়েছিল তার বিপরীতে। সংকোচনের সময় কি হবে? সংকোচনটা অনেকটা এরকম, স্প্রিং সাম্যাবস্থায় আছে, তুমি কি করছো? বল প্রয়োগ করছো উপরের দিকে, এবং উপরের দিকে বল প্রয়োগ করায় স্প্রিংটা উপরের দিকে এক্স মিটার উঠে গেছে। স্প্রিং এর দৈর্ঘ্য কি কমে গেছে না? সে যে নর্মাল কন্ডিশনে ছিল তখন তার লেন্থ ছিল এইটা, তুমি যখন উপরের দিকে বলটা প্রয়োগ করলা তার দৈর্ঘ্য এক্স মিটার পরিমাণ কমে গেছে। এইটাকেই আমরা বলি স্প্রিং এক্স মিটার সংকুচিত হইছে। এখন স্প্রিং এর সরণের ডিরেকশনটা কোন দিকে? চিন্তা করে দেখো, স্প্রিং এর সরণ সব সময় শুরু হবে সাম্যাবস্থা থেকে, শেষ হবে কোথায় গিয়ে? স্প্রিং এর ফাইনাল পয়েন্টে গিয়ে। সংকোচনের পরে স্প্রিং এর ফাইনাল পয়েন্ট কোথায়? সংকোচনের পর স্প্রিং এর ফাইনাল পয়েন্ট এখানে। তাহলে স্প্রিং এর সরণের ডিরেকশন কোন দিকে হবে এবার? নিচ থেকে উপরের দিকে। বুঝতে পেরেছো? তাহলে এবার সরণটা উপরের দিকে, তুমি বল প্রয়োগ করছো উপরের দিকে, প্রত্যয়নী বল বা স্প্রিং বল তৈরি হবে কোন দিকে? তুমি যেই দিকে ক্রিয়া বল দিবা প্রত্যয়নী বল বা প্রতিক্রিয়া বল তৈরি হবে তার বিপরীতে। তার মানে এইবারও বাহ্যিক বল এবং সরণ একই ডিরেকশনে, প্রত্যয়নী বল এবং সরণ বিপরীত ডিরেকশনে। তাহলে আমরা লিখতে পারি F is equals to kx এবং F prime is equals to minus kx। এই ফর্মুলা সংকোচনের জন্যও সত্যি, প্রসারণের জন্যও সত্যি। মনে থাকবে, একদম সহজ। আর এখানেও সেম কাহিনী, এফ হচ্ছে বাহ্যিক বল যেটা তুমি স্প্রিংকে দিচ্ছ, আর এফ প্রাইম হচ্ছে প্রতিক্রিয়া বল বা প্রত্যয়নী বল বা স্প্রিং বল যেটা স্প্রিং তোমাকে দিচ্ছে। সো এখানে কিন্তু লব্ধি নির্ণয় করা যাবে না, ঠিক আছে? কারণ একটা বল কাজ করতেছে স্প্রিং এর উপর আর একটা বল কাজ করতেছে তোমার উপর, দুইটা ভেক্টর দুইটা সেপারেট অবজেক্টের উপর কাজ করতেছে। সো এখানে লব্ধি নির্ণয় করার কোনো প্রশ্নই আসে না। মনে থাকবে? ভেরি গুড। এখন আর একটা যে ব্যাপার, ছোট্ট একটা ব্যাপার, এটাও একটু বলে রাখি। ধরো তোমার আমি এরকম কিছু একটা বললাম, এই ধরো একটা স্প্রিং আছে, ঠিক আছে? একদম ইজি যদিও। এই ধরো একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার সাম্যাবস্থা হচ্ছে এইটা। কোনটা ভাইয়া? এইটা। ওকে, এখন স্প্রিং শুরুতে ছিল এখানে, কোথায়? এখানে ছিল শুরুতে স্প্রিং। শুরুতে স্প্রিংটা সাম্যাবস্থা থেকে একটু সামনে আগায় ছিল, ধরো কথার কথা, এবং সে সামনে আগায় ছিল 2 সেন্টিমিটার। ওকে, পরবর্তীতে আমরা কি করছি? স্প্রিংটাকে আরো 5 সেন্টিমিটার প্রসারিত করছি। কতখানি প্রসারিত করেছি? আরো 5 সেন্টিমিটার। ওকে, স্প্রিং ফাইনালি কোথায় আসছে? এখানে আসছে। বলো তো, এখন যদি তোমরা কেউ জিজ্ঞাসা করে স্প্রিং এর সরণ কত, স্প্রিং এর সরণ কি 5 সেন্টিমিটার? না, স্প্রিং এর সরণ সব সময় হিসাব করতে হবে এখান থেকে। সো তুমি যদি পরবর্তীতে স্প্রিংটাকে আরো 5 সেন্টিমিটার প্রসারিত করো, ঠিক আছে, বাট তার ফাইনাল সরণ হবে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার না। কারণ স্প্রিং এর যাবতীয় সকল সরণ আমরা কই থেকে হিসাব করব? সাম্যাবস্থা থেকে হিসাব করব। এইটা যেন খুব ভালো মতো মাথায় থাকে, এইটা হবে স্প্রিং এর সরণ। ঠিক আছে, স্প্রিং এর সরণ। বুঝতে পেরেছেন? স্প্রিং এর যাবতীয় সকল সরণ আমরা কই থেকে নিব? সব সময় ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা থেকে। ওকে গুড। এখন এতটুকু না হয় আমরা বুঝলাম যে ভাইয়া স্প্রিংকে নিচের দিকে বল প্রয়োগ করলে প্রসারিত হচ্ছে, উপরের দিকে বল প্রয়োগ করলে সংকুচিত হচ্ছে। একটু স্প্রিং ধ্রুবক সম্পর্কে কিছুটা নলেজ নেই, আসো। স্প্রিং ধ্রুবক, ওকে, এই যে আমরা পড়লাম না, F is equals to kx, দেখো F is equals to kx, তার মানে কে কে কি লেখা যায়? কে কে লেখা যায় F divided by x। ওকে, তাহলে বলো তো এই স্প্রিং ধ্রুবকের একক কি হবে ভাইয়া? খুবই সহজ, উপরে কি আছে বল? উপরে আছে বল, ঠিক আছে, নিচে কি আছে? সরণ। ভাইয়া বলের একক কি? নিউটন। সরণের একক কি? মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক কি হবে? একক হবে নিউটন পার মিটার। ঠিক আছে,
এখন সেকেন্ড কোয়েশ্চেন, এই স্প্রিং ধ্রুবক কি একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট? না, একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য একটা নির্দিষ্ট কন্ডিশনে স্প্রিং ধ্রুবকের মান কনস্ট্যান্ট। বাট তুমি যদি কন্ডিশন চেঞ্জ করো, তুমি যদি স্প্রিং চেঞ্জ করো, স্প্রিং এর মেটেরিয়াল চেঞ্জ করো, স্প্রিং ধ্রুবকের মান অবশ্যই চেঞ্জ হবে। তাহলে স্প্রিং ধ্রুবক কিসের উপরে নির্ভর করে? খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, বহুপদী সমষ্টি সূচকে আসবে। নিচের কোনটি কোনটির উপর স্প্রিং ধ্রুবকের মান নির্ভর করে? লেখো। প্রথমত স্প্রিং এর দৈর্ঘ্যের উপর। কেমনে? আমরা লাস্টে গিয়ে স্প্রিং কাটাকাটি পড়বো, তখনই দেখতে পারবা। একটা স্প্রিং এর দৈর্ঘ্য যত বেশি হয়, স্প্রিং ধ্রুবকের মান হয় তত কম। লেখো। ধরো সেম স্প্রিং, ঠিক আছে, একটা দৈর্ঘ্য বড় আর একটা দৈর্ঘ্য ছোট, এটার স্প্রিং ধ্রুবক কে প্রাইম, এটা কে ডাবল প্রাইম, অবশ্যই কে ডাবল প্রাইম কে প্রাইমের চেয়ে বড় হবে যদি সেম মেটেরিয়াল দিয়ে তুমি দুইটা স্প্রিংকে বানাও। তাহলে লেখো, একটা স্প্রিং এর দৈর্ঘ্য যত বেশি হবে তার স্প্রিং ধ্রুবক তত বেশি হবে। ঠিক আছে, তার মানে কিন্তু আবার এই না যে ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, কথার কথা এরকম, তার স্প্রিং ধ্রুবক হচ্ছে 200 নিউটন পার মিটার। তুমি কি করছো? তার উপর বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে তুমি প্রসারিত করছো। এন্ড তুমি বললা ভাইয়া আমি তো বল প্রয়োগে স্প্রিংকে লম্বাই করলাম, তাহলে কি এখন স্প্রিং ধ্রুবক কমবে? না, এভাবে না। তুমি যদি এক্সট্রা মেটেরিয়াল অ্যাড করো, স্প্রিং এ কি থাকে? প্যাচ থাকে না? ধরো 10টা প্যাচ ওয়ালা একটা স্প্রিং নিছো, তুমি যদি নিচে আরো 4টা প্যাচ অ্যাড করো, তখন টোটাল স্প্রিং ধ্রুবকটা কমে যাবে। বাট এভাবে একটা স্প্রিংকে প্রসারিত করলে স্প্রিং ধ্রুবকে কখনো কোনো পরিবর্তন আসে না, বা স্প্রিংকে সংকুচিত করলেও স্প্রিং ধ্রুবক চেঞ্জ হয় না। তুমি যদি এক্সট্রা মেটেরিয়াল দিয়ে বা এক্সট্রা প্যাচ যুক্ত করে স্প্রিংকে লম্বা করো, তখন হচ্ছে স্প্রিং ধ্রুবকটা কমে যাবে। বা একটা স্প্রিংকে যদি তুমি কাটো, কেটে ছোট করো, তখন স্প্রিং ধ্রুবকটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে স্প্রিং ধ্রুবকের মান নির্ভর করে স্প্রিং এর দৈর্ঘ্যের উপর। তুমি যত লম্বা স্প্রিং নিয়ে কাজ করবা তার স্প্রিং ধ্রুবক হবে তত কম, আর যত ছোট্ট স্প্রিং নিয়ে কাজ করবা তার স্প্রিং ধ্রুবক হবে তত বেশি। ঠিক আছে, গুড। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে স্প্রিং এর জ্যামিতিক গঠনের উপর। এটা মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে স্প্রিংটা কতটুকু মোটা বা কতটুকু চিকন। ধরো একটা স্প্রিং হচ্ছে এরকম, ঠিক আছে, বিশাল মোটা একটা স্প্রিং, আর একটা স্প্রিং হচ্ছে এরকম। বলো কোনটার স্প্রিং ধ্রুবক বেশি হবে? ভাই যে মোটা তার স্প্রিং ধ্রুবক বেশি হবে। ভাইয়া ফিল পাচ্ছি না, একটু ফিল দেন তো, কেমনে বুঝবো যে মোটা হইলে স্প্রিং ধ্রুবক বেশি হবে? তুমি একটা চিন্তা করো, স্প্রিং ধ্রুবকের সিগনিফিকেন্সটা বুঝো। স্প্রিং ধ্রুবকের ফর্মুলা কি? x ইজ ইকুয়ালস টু এফ বাই এক্স, তাই না? ওকে, ধরো তুমি একটা স্প্রিং এর প্রসারণ ঘটাইতে চাও 1 মিটার। ওকে, তুমি কি চাও? স্প্রিং এর প্রসারণ ঘটাইতে চাও 1 মিটার। যদি তুমি 1 মিটার প্রসারণ ঘটাইতে চাও, তাহলে স্প্রিং ধ্রুবকের ফর্মুলা কি দাঁড়াবে? স্প্রিং ধ্রুবকের ফর্মুলা দাঁড়াবে f ডিভাইডেড বাই 1 মানে f। ওকে, তার মানে একটা স্প্রিংকে 1 মিটার প্রসারিত করতে যতটুকু বল প্রয়োগ করা লাগে সেইটাই তার স্প্রিং ধ্রুবক। তাহলে ধরো আমি তোমারে বললাম এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 400 নিউটন পার মিটার। ওকে, এবং এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার মিটার। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথম স্প্রিংটাকে 1 মিটার প্রসারিত করতে তোমার 400 নিউটন বল দেওয়া লাগবে, আর সেকেন্ড স্প্রিংটাকে 1 মিটার প্রসারিত করতে তোমার 100 নিউটন বল দেওয়া লাগবে। তুমি বলো তো তাহলে কোনটারে প্রসারিত করা তোমার জন্য সহজ আর কোনটারে প্রসারিত করা তোমার জন্য কঠিন? ভাই দুইটাকেই তুমি 1 মিটার প্রসারিত করছো, প্রথমটাকে বল দেওয়া লাগছে 400 নিউটন, পরেরটাকে বল দেওয়া লাগছে 100 নিউটন। হুইচ ওয়ান ইজ হার্ডার? অবশ্যই প্রথমটাকে 1 মিটার প্রসারিত করতে তোমার অলমোস্ট 4 গুণ বল দেওয়া লাগছে, তাহলে অবশ্যই প্রথমটার স্প্রিং ধ্রুবক হবে কি? বেশি। এটা ধরো একটা মোটা একটা স্প্রিং, এটা একটা চিকন একটা স্প্রিং, তোমার কি মনে হয় কোনটারে প্রসারিত করতে তোমার কষ্ট বেশি হবে? অবশ্যই মোটাটাকে ভাই। এর জন্য যেই স্প্রিং এর এরকম ব্যাসার্ধ বা ধরো ব্যাস বেশি হয় বা মেটারিয়ালও বেশি মোটা হয়, মানে এটা কি টেকনিক্যাল তারের মতো না, সো তার যদি বেশি মোটা হয় বা তারের যে তোমার ব্যাসার্ধ বলো বা পরিধি বলো সেটা যদি বড় হয়, তখন অটোমেটিক্যালি তাকে সংকোচন প্রসারণ করা হয়ে যায় কঠিন, এবং অবভিয়াসলি যেহেতু সংকোচন প্রসারণ করা কঠিন হয়ে যায়, স্প্রিং ধ্রুবকের মানও কি হয়? বৃদ্ধি পায়। ওকে, সো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক দেখে হলে আমরা বুঝতে পারি যে সেই স্প্রিংকে সংকোচন প্রসারণ করা আসলে সহজ হবে নাকি কঠিন হবে। যেমন আমি যদি তোমার র্যান্ডম দুইটা কোয়েশ্চেন করি, ধরো দুইটা না একটা কোয়েশ্চেন, দুইটা মান দিয়ে আমি তোমারে বললাম দুইটা স্প্রিং আছে, ঠিক আছে, একটা স্প্রিং ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার মিটার, আরেকটা স্প্রিং ধ্রুবক হচ্ছে 200 নিউটন পার মিটার। ভাইয়া কোন স্প্রিংটাকে সংকুচিত প্রসারিত করা ইজি হবে? অবশ্যই যার স্প্রিং ধ্রুবক কম তাকে ওকে সংকুচিত প্রসারিত করা ইজি। ঠিক আছে, সংকুচিত এবং প্রসারিত করা সহজ।
কেন সহজ? স্প্রিং ধ্রুবকের মান দেখেই বোঝা যাইতেছে। কেমনে ভাইয়া? স্প্রিং ধ্রুবক মানে যেন কি? একটা স্প্রিংকে 1 মিটার প্রসারিত করতে প্রযুক্ত বল বা প্রযুক্ত বাহ্যিক বল। তার মানে প্রথম স্প্রিংটাকে 1 মিটার প্রসারিত করতে আমার বল দেওয়া লাগবে 100 নিউটন, বাট সেকেন্ড স্প্রিংটাকে 1 মিটার প্রসারিত করতে আমার বল দেওয়া লাগবে কতটুকু? 200 নিউটন। তাহলে কারে প্রসারিত করা সহজ? প্রথমটাকে প্রসারিত করা সহজ। তাহলে যেই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যত কম, তাকে সংকুচিত বা প্রসারিত করা কি হবে? তত সহজ হবে। এবং এই স্প্রিং ধ্রুবকের মান অবশ্যই স্প্রিংয়ের জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে। স্প্রিংয়ের শেপটা কিরকম, সেটা কি চিকন নাকি মোটা? যদি মোটা হয় তাকে সংকুচিত প্রসারিত করা কঠিন, দ্যাট মিন্স তার স্প্রিং ধ্রুবক বেশি। ঠিক আছে? এবং একই সাথে এটা নির্ভর করে পদার্থের স্থিতিস্থাপকতার উপর, মানে স্প্রিংটা কোন মেটারিয়াল দিয়ে তৈরি তার উপর। ধরো তুমি ইস্পাত দিয়ে স্প্রিং বানাইছো, সেটার স্প্রিং ধ্রুবক হবে একরকম। তুমি যদি তামা দিয়ে বানাও সেটা হবে আর এক রকম। তুমি যদি আবার স্টিল দিয়ে বানাও সেটা হবে আর এক রকম। তার মানে স্প্রিংয়ের মেটারিয়াল কি তার উপরেও নির্ভর করতেছে স্প্রিং ধ্রুবক কি হবে। আর একটা জিনিসের উপর নির্ভর করে যেটা তোমাদের বইয়ে আসলে নাই, সেটা হচ্ছে তাপমাত্রা। স্প্রিং ধ্রুবক কিন্তু তাপমাত্রার উপরেও নির্ভর করে। সমস্যা নেই, এটা পরীক্ষায় আসবে না, বাট জেনে রাখো। তুমি একটা চিন্তা করো তো, তুমি যখন একটা জিনিসকে হিট দিবা, তাকে সংকুচিত প্রসারিত করা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যায়, কারণ সেই জিনিসটা আরো সফট হয়ে যায়, রাইট? তুমি ধরো একটা লোহাকে, ঠিক আছে, তুমি ওই যে বাড়ি মেরে মেরে প্রসারিত করতে চাও, হয় না? ওই যে লোহায় দেখো না বাড়ি মারে, বাড়ি মারার আগে কিন্তু লোহাকে গরম করে নেয়। কেন? যেন জিনিসটা সফট হয়, তখন বাড়ি দিলে প্রসারণ হয় ইজিলি। তাহলে একটা স্প্রিংকে যখন তুমি গরম করবা, তখন কি তার সংকোচন প্রসারণ ইজি হয়ে যাবে না? অবশ্যই ইজি হয়ে যাবে। তাহলে টেম্পারেচার বাড়লে স্প্রিং ধ্রুবক কি বাড়ে নাকি কমে বলো তো? যদি একটা স্প্রিংকে সংকোচন প্রসারণ করা আগের চেয়ে সহজ হয়ে যায়, দ্যাট মিন্স তার স্প্রিং ধ্রুবক কমছে। আর যদি সংকোচন প্রসারণ করা আগের চেয়ে কঠিন হয়ে যায়, তার মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পাইছে। তাহলে টেম্পারেচার বাড়াইলে স্প্রিং ধ্রুবক কিন্তু কমবে, কারণ তখন স্প্রিংকে সংকুচিত প্রসারিত করা হয়ে যাবে সহজ। আর টেম্পারেচার কমাইলে স্প্রিং ধ্রুবক বাড়বে, কারণ তখন স্প্রিং আরো হার্ড হয়ে যাবে, তাকে সংকুচিত প্রসারিত করা আরো কঠিন হয়ে যাবে। সো মাথায় রাখো, টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে স্প্রিং ধ্রুবক কমে, আর টেম্পারেচার যদি কমানো হয় তাহলে হচ্ছে স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায়। ঠিক আছে? সহজ। অনেক পক করে ফেলছি, দেখো বুঝছো কিনা? অনেক কিছু বলে ফেলছি, মনে একটা না, দুঃখিত ভাই। দেখো বুঝছো কিনা? বুঝলে হচ্ছে আমরা একটু সামনে আগাবো। ওকে, অনেক বেশি ডিটেলসে চলে গেলাম মনে হয়। যাই হোক, 100 নিউটন পার মিটারটা হচ্ছে কে? আপনারা সকলে কমেন্ট লেখা বাদ দিয়ে ক্লাসের নোট লেখেন। এই তো ভেরি গুড। দেখো দেখো দেখো, আরে ভাই কিরে ভাই, কিসের মধ্যে কি তোমরা কি শুরু করছো বলো তো ভাই? আমরা একটু প্লিজ প্লিজ তোমরা একটু থামো, তোমাদের কি হইছে? তোমরা এত কমেন্ট করতেছে কেন? ও মাই গড, আরে ভাই রে ভাই। ভাইয়া এখানে কি গ্র্যাভিটি ফোর্স কাজ করবে না? না, আমরা হচ্ছে এখানে স্প্রিং এর ভরকে নগণ্য ধরে নিই। ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখো, আমরা এখানে স্প্রিং এর ভরকে, মানে একটা আইডিয়াল স্প্রিং এর ম্যাসকে আমরা কনসিডারেশন আনি না। ঠিক আছে? সো মাথায় রাখো স্প্রিং এর ভর নগণ্য। বাট ভাইয়া প্র্যাকটিক্যালি কি স্প্রিং এর ভর নগণ্য? না, প্র্যাকটিক্যালি স্প্রিং এর ভর নগণ্য না। যদি কখনো তোমার স্প্রিং এর ভর নিয়ে ডিল করা লাগে, তোমার ডিল, গান বাজলো কই থেকে? পাশে কিছু গান বাজাচ্ছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। যাই হোক, যদি কখনো তোমার স্প্রিং এর ভর নিয়ে ডিল করা লাগে, তোমার ডিল করা লাগবে স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস নিয়ে। এটা তোমাদের নাই, সিলেবাসে নাই। ঠিক আছে? স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস নিয়ে কাজ করতে হবে, এবং স্প্রিং এর যে ইফেক্টিভ ম্যাস সেটা হয় স্প্রিং এর ম্যাস ডিভাইডেড বাই 3। বাট এটা তোমাদের সিলেবাসে নাই। যেমন আমাদের বুয়েটে ফার্স্ট ইয়ারে হচ্ছে এই জিনিস পড়া লাগছিল। আমাদের ফার্স্ট ইয়ারে সিম্পল হারমোনিক মোশনের একটা কোর্স ছিল, ওখানে হচ্ছে স্প্রিং ছিল, এবং আমরা তো ইন্টারমিডিয়েটে কখনো স্প্রিং এর ভর নিয়ে কাজ করি নাই। বাট আমাদের তখন হচ্ছে সিলেবাসের মধ্যে স্প্রিং ভর সহ স্প্রিং ইনক্লুডেড ছিল, এবং স্প্রিং এর যখন ভর থাকে তখন কাজ করতে হয় স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস নিয়ে, এবং স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস হয় হচ্ছে স্প্রিং এর ম্যাস ডিভাইডেড বাই 3। বাট এইটা তোমাদের সিলেবাসে নাই। ঠিক আছে? সিলেবাসে নাই, এটা পড়তে হবে না। ঠিক আছে? ওকে, দেখেন, এছাড়া গ্র্যাভিটির ইফেক্ট অবশ্যই আছে, কিন্তু একটা জিনিসের যদি ভরই নগণ্য হয় তার উপর তো আসলে গ্র্যাভিটির কোনো প্রভাব থাকে না, তাই না? ধর একটা জিনিসের ভর হচ্ছে 10⁻⁻8 কেজি, তাহলে তার উপর মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের মান কত? 10⁻⁸ মাল্টিপ্লাইড বাই 9.8। এই বলটাকে আসলে সিগনিফিকেন্ট কোনো ফোর্স না, এর জন্য মহাকর্ষ বল বা অভিকর্ষ বলকে স্প্রিং এর ক্ষেত্রে আমরা কনসিডার করি না। বাট তুমি যদি স্প্রিং এর মধ্যে একটা 2 কেজি ভরের বস্তু ঝুলাই দাও, তখন তো অবশ্যই সেটার যে বল বা সেটার যে ওজন সেটাকে কনসিডার করতেই হবে। ওকে, গ্রেট, বুঝতে পারছি সবাই? সামনে আগাই। হ্যাঁ,
তোমরা একটু ঠান্ডা হও ভাই। কে এর মান দেওয়া থাকবে, কে এর সাথে এফ এর সম্পর্ক কি, কৃত কাজ কত, এই ম্যাথে মাইনাস কিভাবে করব ভাই রে ভাই? তুমি মনে হয় অন্য কোনো ম্যাথ দিয়ে ফেলছো। এখানে মানে কে এর মান কোয়েশ্চেনে সবসময় দেওয়া থাকবে না, তোমাকে হচ্ছে এফ আর এক্স দেওয়া থাকবে, সেখান থেকে কে এর মানটা বের করে নেওয়া লাগবে, দেন সেই কে ব্যবহার করে ম্যাথের পরবর্তী অংশ করা লাগবে। আমরা ম্যাথ করবো তো তখন সামনে চলে আসবে, ঠিক আছে? আসো সামনে আগাই। চলো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, আসো দুইটা প্রমাণ আছে ছোট্ট ছোট্ট করে আমরা ম্যাথ শুরু করে দিব, ঠিক আছে? ওকে, প্রথমত এটা একটা স্প্রিং আছে, বুঝছো? ঠিক আছে, কি আছে? একটা স্প্রিং আছে। ওকে, স্প্রিংটা ধরো শুরুতেই আছে এই অবস্থায়। কোন অবস্থায়? এই অবস্থায়, শুরুতেই। ওকে, তাহলে স্প্রিং এর কি শুরুতে কোনো সরণ আছে নাকি নাই? অবশ্যই আছে। আমরা কি বলছি যে স্প্রিং সাম্যাবস্থা থেকে অন্য যে কোনো জায়গায় থাকলেই তার সরণ আছে, এবং সেই সরণটা কি হবে? সাম্যাবস্থা থেকে স্প্রিং এর শেষ বিন্দুর দূরত্ব। তার মানে ইনিশিয়াল অবস্থায় স্প্রিং এর একটা সরণ আছে, সেটা হচ্ছে xi। ওকে, আমরা কি করলাম? আমরা স্প্রিং এর উপর বল প্রয়োগ করলাম। কোন দিকে? নিচের দিকে। যখন তুমি স্প্রিং এর উপর বল প্রয়োগ করবা, স্প্রিংটা আরো প্রসারিত হবে, এবং স্প্রিং প্রসারিত হয়ে ফাইনালি এখানে আসলো। এটা হচ্ছে স্প্রিং এর ফাইনাল পজিশন। বলতো স্প্রিং এর সরণ বা ফাইনাল সরণ কতটুকু? ভাইয়া এতটুকু না, স্প্রিং এর সরণ কই থেকে হিসাব করা লাগে? সব সময় সাম্যাবস্থা থেকে। তাহলে শুরুতে স্প্রিং ছিল এখানে, এটা ছিল স্প্রিং এর আদি সরণ, পরবর্তীতে স্প্রিং আসছে এখানে, তাহলে এইটা হবে হচ্ছে স্প্রিং এর ফাইনাল সরণ। ওকে, এবং এই সরণটা কেন ঘটলো? কারণ আমরা স্প্রিং এর উপর বাহ্যিক বল প্রয়োগ করছি। তুমি আমার একটা কথা বলো, একটা বস্তুর উপর তুমি বাহ্যিক বল প্রয়োগ করছো এবং সেই বল প্রয়োগের জন্য সেই বস্তুর সরণ ঘটছে, তোমার কি এখানে কাজ করা লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে ভাই। তাহলে স্প্রিংকে প্রসারিত করতে আমাদের কি করা লাগে? কাজ করা লাগে। সেই কৃত কাজের মান তোমার বের করতে হবে। ভাইয়া কেমনে বের করব? বলের ফর্মুলা, সরি কাজের ফর্মুলা তো আমরা শিখে আসছি ভাইয়া। কি শিখছি? W ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। সেটা বসাই দিলে কি হয়ে যাবে? না, ওটা ছিল ধ্রুব বলের জন্য। আমাদের স্প্রিং এর ক্ষেত্রে যে বলটা, যে বাহ্যিক বলটা আমরা প্রয়োগ করতেছি, সেটা কেমন বল? পরিবর্তনশীল বল। তাহলে কৃতকাজ বের করতে হবে কেমনে? পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলা কি ছিল? W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। ঠিক আছে, এখানে এফটা হচ্ছে বাহ্যিক বল, তুমি বাইরে থেকে যেটা প্রয়োগ করছো সেটার মান কত? কে এক্স। লেখো তো কে এক্স ডিএক্স। লিমিট কিসের বসাবো ভাইয়া? কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো? সরণের সাপেক্ষে। তাহলে লিমিট কার বসবে? সরণের। লিমিট হিসাবে কি কি বসবে? তুমি যেখান থেকে বল প্রয়োগ করা শুরু করছো সেই অবস্থায় স্প্রিং এর যে সরণ ছিল সেটা হবে আদি সরণ এবং লোয়ার লিমিট, এবং তোমার বল প্রয়োগ করা শেষে স্প্রিং এর যে ফাইনাল সরণটা ঘটছে সেইটা হবে শেষ সরণ বা আপার লিমিট। তার মানে আমার বল প্রয়োগের শুরুতে স্প্রিং এর যে সরণটা ছিল সেটা হবে লোয়ার লিমিট, বল প্রয়োগ শেষে স্প্রিং এর যে সরণটা সেটা হবে কি? আপার লিমিট, কারণ এখানে সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন। ওকে, এখন দেখো এই যে কে স্প্রিং ধ্রুবক, এই সরণ ঘটানোর জন্য স্প্রিং ধ্রুবকে কোনো পরিবর্তন আসবে না। সরণ ঘটানোর সময় তুমি কি স্প্রিং এর মেটেরিয়াল চেঞ্জ করে দিছো? তামা থেকে লোহা বানাই দিছো? না। তুমি কি টেম্পারেচার চেঞ্জ করছো? না। তুমি কি স্প্রিং এর নিচে আরো কয়েকটা প্যাচ লাগাইছো? না, তুমি তো জাস্ট প্রসারিত করছো। তার মানে এখানে কিন্তু স্প্রিং ধ্রুবকের মান চেঞ্জ হবে না, স্প্রিং ধ্রুবকটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। নিয়ে আসো, তাহলে কি থাকবে? এক্স ডিএক্স xi থেকে xf। ওকে, x কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি দাঁড়াবে? k ইন্টু এক্স স্কোয়ার্ড বাই 2, লিমিট হচ্ছে xi থেকে xf। যদি লিমিটটা বসাই দিই তাহলে চলে আসবে হাফ ইন্টু কে xf স্কোয়ার্ড মাইনাস xi স্কোয়ার্ড। এইটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা স্প্রিং এ কৃত কাজের ফর্মুলা বা কৃত কাজ বের করার ফর্মুলা, এবং এই ফর্মুলা তোমার অনেক কাজে লাগবে। মাথায় রাখো এখানে এক্সেপটা কি? এক্সেপটা হচ্ছে স্প্রিং এর ফাইনাল ডিসপ্লেসমেন্ট বা ফাইনাল সরণ। ওকে, এবং এক্সআইটা কি? স্প্রিং এর ইনিশিয়াল সরণ। এবং এগুলা সব যেন কই থেকে হিসাব করতে হবে? এগুলা সব হিসাব করতে হবে সাম্যাবস্থা থেকে। ঠিক আছে, সাম্যাবস্থা থেকে। ওকে, এখন এখানে বোঝার মতো আরো একটা ব্যাপার আছে। তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে যখন তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করবা এবং বল প্রয়োগে যখন সরণ ঘটবে, তোমার তো কাজ করাই লাগবে, তাই না? কাজ করা ছাড়া তো তুমি সরণ ঘটাতে পারবা না। এখন এই যে তুমি কাজ করলা, কাজ করার জন্য কি লাগে? শক্তি লাগে। সেই শক্তির সোর্স কি? এই শক্তি আসবে কই থেকে? তোমার কাছ থেকে। তুমি যখন স্প্রিংকে প্রসারিত করতেছো, শক্তি দেওয়া লাগবে তোমার। সেই শক্তি ব্যবহার করে এখানে কাজ হবে।
তারপর সেই শক্তি যাবে কই? শক্তি কি হাওয়া হয়ে যাবে? শক্তির সংরক্ষণশীলতার নীতি কি বলে? শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তুমি এখানে শক্তি প্রয়োগ করবা, শক্তি প্রয়োগ করার জন্য কাজ হবে, যার উপরে কাজ হবে সমপরিমাণ শক্তি তার মধ্যেই জমা হবে। তাহলে তুমি ধরো এখানে 10 জুল শক্তি দিছো, সেই 10 জুল শক্তি ব্যবহার করে এখানে 10 জুল কাজ হইছে, সেই 10 জুল শক্তি যাবে কোথায়? স্প্রিং এর মধ্যে গিয়ে জমা হবে। তার মানে তুমি স্প্রিং এর উপর যতখানি কাজ করবা, স্প্রিং এর মধ্যে ঠিক ততখানি শক্তি জমা হবে, যদি এনার্জির কোনো লস না থাকে। আর যদি এমন হয় ধরো তুমি 10 জুল দিছো, কাজ করার সময় 1 জুল নষ্ট হয়ে গেছে, স্প্রিং এর মধ্যে কি 10 জুল জমা হবে? না, 10 জুলের 1 জুল নষ্ট হয়ে গেলে 9 জুল জমা হবে। বাট আমরা ধরে নেই এখানে কোনো এনার্জির লস নাই বা কোনো ড্যাম্পিং নাই। যদি কোনো ড্যাম্পিং না থাকে তাহলে তুমি যতখানি কাজ করবা স্প্রিং এর উপর, পুরা শক্তিটাই স্প্রিং এর মধ্যে জমা হবে। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি যদি তোমার কেউ বের করতে বলে, লেখো স্প্রিং এ সঞ্চিত শক্তি। এটা কিসের সমান হবে? এটা সমান হবে বাহ্যিক বল দ্বারা কৃত কাজের। ঠিক আছে, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তুমি বাহ্যিক বল দ্বারা স্প্রিং এর উপর যতখানি কাজ করবা, স্প্রিং এর মধ্যে ঠিক ততখানি শক্তি জমা হবে। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তির ফর্মুলা কি বলো? স্প্রিং এর সঞ্চিত এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স এফ স্কোয়ার্ড মাইনাস এক্স আই স্কোয়ার্ড। ঠিক আছে, তোবারে ধরো আরেকটু ঘুরায় প্রশ্ন করলো যে ভাইয়া একটা স্প্রিং শুরুতে 3 সেন্টিমিটার প্রসারিত হয়েছিল, পরবর্তীতে আমি 10 সেন্টিমিটার প্রসারিত করলাম, আমার কতখানি শক্তি খরচ হইল? বলো কেমনে বের করবা? কুইশন দিয়ে বলবা আরে ভাই এই জিনিসটা আমি কোনোদিন পড়িই নাই, সারা জীবন পড়ছি, কাজ করা লাগলো কতটুকু, স্প্রিং এর শক্তি জমা হইলো কতটুকু, বাট আমার কতটুকু খরচ হইলো সেটা তো ভাইয়া আমি কোনোদিন পড়ি নাই। একই জিনিস রে ভাই, তুই স্প্রিং এর উপর যতখানি কাজ করবি তোর ততখানি শক্তিই খরচ হবে এবং ততখানি শক্তি স্প্রিং এর মধ্যে জমা হবে। তো যদি কখনো প্রশ্ন করে যে স্প্রিং এর প্রসারণে তোমার কতটুকু শক্তি ব্যয় হয়েছে, সেইটা বের করার ফর্মুলাও সেম। বুঝতে পেরেছো? তাহলে এটা কিসের ফর্মুলা? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বের করার, অথবা স্প্রিং এ সঞ্চিত শক্তি বা স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি বের করার। বিভব শক্তি কেন বলা হয়? বিভব শক্তির সংজ্ঞা কি বলো? একটা বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি জমা হয় সেটাকে বলা হয় বিভব শক্তি। তুমি স্প্রিং এ বল প্রয়োগ করে তাকে সাম্য অবস্থা থেকে অন্য কোনো একটা অবস্থায় নিয়ে আসছো, তার অবস্থা চেঞ্জ হয়েছে, অবস্থা চেঞ্জ হওয়ার জন্য তার মধ্যে এতখানি শক্তি জমা হয়েছে, তাহলে এটা কি? স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। সো স্প্রিং এ সঞ্চিত শক্তি বলুক বা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বলুক, বের করার ফর্মুলা সেম। মনে থাকবে? ভেরি গুড। আসো, এটা গেল স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এবার সেকেন্ডটা, সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ কেমনে বের করব? সহজ। স্প্রিং বলের ফর্মুলা কি ছিল? এফ প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তার মানে এটাও কি একটা পরিবর্তনশীল বল। তাহলে কৃত কাজের ফর্মুলা কি হবে? এটার কৃত কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ প্রাইম দ্বারা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, লিমিট এক্স আই থেকে এক্স এফ। বুঝছো? চলো, এফ কত হবে? এফ হচ্ছে মাইনাস কে এক্স ডিএক্স এক্স আই থেকে এক্স এফ। মাইনাস কেটাকে বাইরে নিয়ে আসো কনস্ট্যান্ট, ভিতরে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার্ড বাই 2, লিমিট হবে এক্স আই থেকে এক্স এফ, লিমিট বসায় দাও, ফর্মুলা চলে আসবে হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার্ড মাইনাস এক্স এফ স্কোয়ার্ড। দেখো সব কিছু সেম, জাস্ট একটা এক্সট্রা মাইনাস আছে। তার মানে বাহ্যিক বল দ্বারা কৃত কাজের যে ফর্মুলাটা ছিল, এটাকে একটা -1 দিয়ে গুণ করে দিলে তুমি কি পেয়ে যাবা? স্প্রিং বল দ্বারা কৃত কাজ পেয়ে যাবা বা প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ পেয়ে যাবা। এখানে এক্স এফ স্কোয়ারটা ছিল আগে, এখানে হচ্ছে এক্স আই স্কোয়ারটা আগে থাকবে। এখানে এফ কেন? এখানে এক্স আই হবে। ও মাই গড, এটা এডিট, হ্যাঁ ঠিক আছে, এটা খেয়াল করো না। এক্স আইটা হবে আগে এবং ও না সরি ঠিকই তো ছিল, তারপর সামনে একটা মাইনাস আছে না, তো মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে? হাফ কে এক্স আই স্কোয়ার্ড মাইনাস এক্স এফ স্কোয়ার্ড। বুঝতে পেরেছো? সো প্রশ্নে প্রথমে পড়া লাগবে, শুধুমাত্র যদি বলে দেয় যে কৃত কাজ কত, মানে কৃত কাজ দেখলেই এক্স এফ স্কোয়ার্ড মাইনাস এক্স আই স্কোয়ার্ড বসানো যাবে না। প্রথমে দেখতে হবে কোন বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। যদি বলে তোমার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, তখন ফর্মুলা হচ্ছে আগেরটা এক্স এফ স্কোয়ার্ড মাইনাস এক্স আই স্কোয়ার্ড। বাট যদি প্রশ্নে বলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, তুমি যদি শুরুতে এক্স এফ বসাই দাও, সামনে মাইনাস না দাও, তাইলে কিন্তু ম্যাথ ভুল। ঠিক আছে? সো প্রথমে পড়বা কুইশনে চাইছেটা কি, তোমারে কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে নাকি বাহ্যিক বল দ্বারা। বাহ্যিক বল বললে আগের স্লাইডেরটা এক্স এফ স্কোয়ারটা আগে, আর যদি স্প্রিং বল বলে তাহলে এইটা এক্স আই স্কোয়ারটা আগে।
মনে থাকবে, একদম সহজ। এবং একটা বের করলে আসলে আর একটা বের করা কোনো ব্যাপারই না। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ প্রাইম। যদি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হয় 400 জুল, স্প্রিং বল দ্বারা কৃত কাজ হবে মাইনাস 400 জুল। যদি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হয় মাইনাস 20 জুল, স্প্রিং বল দ্বারা কৃত কাজ হবে প্লাস 20 জুল। বুঝতে পেরেছি? খুবই সহজ। এখন একটা স্পেশাল কেস আছে, এবং এই স্পেশাল কেসটাই সবচেয়ে বেশি কাজে তোমার লাগবে। যেমন এখানে যখন আমি প্রমাণটা করলাম, প্রমাণের সময় আমি কি ধরছিলাম? স্প্রিংটা শুরুতেই এক্সআই পরিমাণ প্রসারিত ছিল। বাট বাস্তব জীবনে এরকম খুব কম সময়েই ঘটে। বাস্তব জীবনে দেখা যায় স্প্রিং আসলে সাম্যাবস্থাতেই থাকে, আমরা বলটা প্রয়োগ করি, তারপর স্প্রিংয়ের প্রসারণ ঘটে। এখন স্প্রিং যদি শুরুতে থাকে সাম্যাবস্থায়, সেক্ষেত্রে এক্সআই এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ভাই, এক্সআইটা কি ছিল? বল প্রয়োগের শুরুতে স্প্রিংয়ের সরণ। যদি স্প্রিং শুরুতে সাম্যাবস্থায় থাকে, স্পেশাল কেস, লেখো স্প্রিং শুরুতে সাম্যাবস্থায়। স্প্রিং কোথায়? স্প্রিং শুরুতে সাম্যাবস্থায়। ঠিক আছে, সাম্যাবস্থায় যদি থাকে, তাহলে এক্সআই এর মান কত হয়ে যাবে? এক্সআই এর মান হয়ে যাবে 0 মিটার। কেন ভাইয়া, কেন এরকম হইল? এই সরণটা কি? সাম্যাবস্থা থেকে স্প্রিং এর সরণ। এটা কোন সরণ? ইনিশিয়াল সরণ। মানে তুমি যখন বলটা প্রয়োগ করলা বা বল প্রয়োগ করা শুরু করলা, ওই মুহূর্তে স্প্রিং সাম্যাবস্থা থেকে কতখানি দূরে ছিল, সেইটা হচ্ছে এক্সআই। এখন বল প্রয়োগের শুরুতেই যদি স্প্রিং সাম্যাবস্থাতেই থাকে, তাহলে সাম্যাবস্থা থেকে শুরুতে স্প্রিং এর সরণ কত? 0। সো মাথায় রাখো, যদি এরকম বলে দেয় স্প্রিং শুরুতে সাম্যাবস্থায় ছিল, মোস্ট অফ দ্য কেস এটাই বলবে, সেই ক্ষেত্রে এক্সআই এর মান হয়ে যাবে হচ্ছে 0 মিটার। এবং কোয়েশ্চেনে কিভাবে লেখা থাকবে জানো? কোয়েশ্চেনে লেখা থাকবে এভাবে, লেখো, তোমাকে লিখে দিবে এইভাবে, দেখবে এরপর আমরা শুরু করবো, এখানে পেয়ে যাবা একটা স্প্রিং সাম্যাবস্থায় আছে, একটি স্প্রিং, একটু লিখে দিই, সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে, বল প্রয়োগে তাকে 2 সেন্টিমিটার প্রসারিত করা হলো। লেখো, বল প্রয়োগে স্প্রিংটিকে 2 সেন্টিমিটার প্রসারিত করা হলো। স্প্রিংটিকে 2 সেন্টিমিটার প্রসারিত করা হলো। ওকে, প্রশ্ন করছে এক্সআই কত এবং এক্সএফ কত। বলো তো, বল প্রয়োগের শুরুতে স্প্রিং ছিল কোথায়? সাম্যাবস্থায় ছিল। তাহলে এক্সআই এর মান কত হবে? এক্সআই এর মান হবে 0 মিটার। ঠিক আছে, পরবর্তীতে কি হয়েছে? তুমি স্প্রিংটাকে 2 সেন্টিমিটার প্রসারিত করছো, তার মানে সাম্যাবস্থা থেকে স্প্রিং 2 সেন্টিমিটার নিচে নেমে আসছে। তাহলে এক্সএফ কত হবে? এক্সএফ হবে হচ্ছে 2 সেন্টিমিটার। এটাকে অনেক সময় না এক্স দ্বারা প্রকাশ করা হয়। যদি এক্সআই এর মান হয় 0, তখন এক্সএফ কে অনেক সময় এক্স দ্বারা প্রকাশ করা হয়। বইয়ের ম্যাক্সিমাম ফর্মুলায় দেখবা যেখানে সাম্যাবস্থায় ছিল শুরুতে স্প্রিং, সেখানে এক্সএফ কে প্রকাশ করছে এক্স দ্বারা। তাহলে যদি এরকম একটা কেস আসে, সেক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা বা স্প্রিং এ সঞ্চিত শক্তির ফর্মুলা কি হবে? দেখো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ কে এক্সএফ স্কোয়ার্ড মাইনাস এক্সআই স্কোয়ার্ড। এটাই ছিল স্প্রিং এ সঞ্চিত শক্তির ফর্মুলা। এক্সআই এর মান কত হয়ে গেছে স্পেশাল কেসের জন্য? 0। এবং এক্সএফ কে বইয়ে প্রকাশ করে এক্স দ্বারা, বসায় দাও, তাইলেই হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার্ড মাইনাস 0 স্কোয়ার। তার মানে ফর্মুলা দাঁড়াবে হাফ কে এক্স স্কোয়ার্ড। এই ফর্মুলা তোমার সামনে অনেকবার পড়বে। এই ফর্মুলা তুমি কখন অ্যাপ্লাই করবা? কৃতকাজ সমান হাফ কে এক্স স্কোয়ার্ড বা স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি সমান হাফ কে এক্স স্কোয়ার্ড, এটা তুমি কখন অ্যাপ্লাই করবা? যখন বল প্রয়োগের শুরুতে স্প্রিং থাকবে সাম্যাবস্থায়, এবং বল প্রয়োগের পরে স্প্রিং এর প্রসারণ যতটুকু, সেই ভ্যালুটাই হচ্ছে এক্স। ওকে, সো মাথায় রাখো, স্প্রিং যদি শুরুতে সাম্যাবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তুমি চাইলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেন এক্সআই এর মান 0 বসাতে পারো, কোনো সমস্যা নাই। চাইলে তুমি ডিরেক্ট এইটাও অ্যাপ্লাই করতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। এবং এগুলো তুমি সরাসরি মানে অ্যাপ্লাই করতে পারবা পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায়, তাতে কোনো সমস্যা নেই, সারা মার্কস কাটবে না। এই ফর্মুলা তোমার বইয়ের মধ্যেই আছে। ঠিক আছে, একদম ইজি। তাহলে মনে থাকবে স্পেশাল কেসটা। তাহলে স্পেশাল কেসে তোমার যদি বলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ প্রাইম হবে মাইনাস কে এক্স স্কোয়ার। হাফ কই? এই হাফ দেই নাই কেন? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে স্পেশাল কেসটায় স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা। দেখেন, যদি বুঝা থাকেন তাহলে আমরা একটু ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমাদের থিওরি পড়া মোটামুটি কমপ্লিট। মানে স্প্রিং এর যে বেসিক থিওরি ছিল, আই থিঙ্ক এটা তোমাদের মাথায় অলরেডি সেট হয়ে গেছে। এবার আমরা একটু ম্যাথ শুরু করতে পারি। দেখো গাইস, বুঝছো কিনা? সবাই কি বুঝেছো?
25-এর আর্কাইভ এই চ্যাপ্টার শেষ করছি, এখন কি আবার করতে হবে? আবার করতে হবে বলতে হচ্ছে মানে 25-এ আর্কাইভ যদি করে থাকো সেক্ষেত্রে একটু দেখতে হবে আমি নতুন কি পড়াচ্ছি, এবং আই ক্যান অ্যাসিওর ইউ আমি তোমাদের ভালো নতুন নতুন ম্যাথ করাচ্ছি আর কি, ঠিক আছে? প্রতিদিন নতুন নতুন ম্যাথ খুঁজে আনার চেষ্টা করতেছি, যেগুলো আমি 25 ব্যাচে আসলে ওই সময় করানোর সৌভাগ্য হয়েছিল না, মানে ওই সময় এত ঘাটাঘাটি করা হয় নাই। সো সেক্ষেত্রে নতুন ম্যাথগুলো একটু করতে হবে, দুই একটা কনসেপ্ট আরেকটু অর্গানাইজডভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সো 25-এর ক্লাস দেখে তোমার যদি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আর কনসেপ্ট বোঝার জন্য এই ক্লাস দেখার দরকার নাই, বাট কোনো কনসেপ্ট যদি তোমার আনক্লিয়ার থাকে, এখনো যদি মনে হয় যে না ভাইয়া ক্লিয়ার না, সেক্ষেত্রে ওই কনসেপ্টটা একটু এখন ক্লাস থেকে দেখে নিও, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বুঝছি ভাইয়া। ভাইয়া কাইন্ডলি বুঝি না, এফ ইজ ইকুয়ালস টু এত বল প্রয়োগে কোনো বস্তু এত থেকে এততে গেল, কৃতকাজ কত, ম্যাথে মাইনাস কিভাবে কি করব? সমস্যা কি ভাই এখানে? এই ম্যাথটা করাইছি না বলো তো? এটা সহজ একটা ম্যাথ, ঠিক আছে? তোমাকে এখানে বল দিয়ে দিছে, তোমাকে এখানে সরণ দিয়ে দিছে, তুমি দুটো ডট গুণ করবা ভাই। মাইনাস থাকলে কি ডট গুণ করা যায় না? দেখো মানে কি বলবো, তোমরা এই যে ক্লাসগুলো যে মনোযোগ দিয়ে করো না, তার ফল হচ্ছে এগুলা, ঠিক আছে? যাই হোক সমস্যা নেই। বল দিয়ে দিছে কত? বল দিয়ে দিছে মাইনাস এক্স কিউব আই প্লাস হচ্ছে ওয়াই কিউব জে, ঠিক আছে? তোমাকে বলছে হচ্ছে বস্তুকে 2-3 থেকে আমরা নিয়ে গেছি 6-5-এ, তাই না? তার মানে আমাদের আর দেওয়ার দরকার নাই, আমাদের দেওয়া আছে হচ্ছে 2,3 থেকে নিয়ে গেছি 6,5-এ। ওকে, বলো এখানে কৃতকাজ বের করার ফর্মুলা কি? কৃতকাজ বের করার ফর্মুলা হবে ইন্টিগ্রেশন মাইনাস এক্স কিউব ডিএক্স 2 থেকে 6 প্লাস ইন্টিগ্রেশন ওয়াই কিউব ডিওয়াই 3 থেকে 5। ওকে, জাস্ট ইন্টিগ্রেশন করবো আর কোনো কিছু না। ওকে, পড়াইছি না এটা লাস্ট ক্লাসে, এটা তো লাস্ট ক্লাসেই করাইলাম ভাই। যাই হোক, দেখো ভাইয়া ওয়ান পিস দেখছেন? ওয়ান পিস কি জিনিস বুঝছি ভাইয়া, ঠিক আছে। কে আপনি? এখানে কি করাচ্ছেন? পড়াচ্ছি রে বেটা। ভাইয়া ক্লাস শেষ হওয়ার সাথে সাথে নোট শেয়ার করি না, না অ্যাপ্রুভ করে দিবনি রাতের বেলায়, ঠিক আছে? ওয়েব থেকে ক্লাস ডাউনলোড করা যাবে? মোস্ট প্রবাবলি না। কিছু হ্যাকিং ট্যাকিং অ্যাপ্লাই করলে পারবা, মানে কঠিন কিছু না, ডাউনলোড করা চাইলে অবশ্যই পারবা, বাট সরাসরি কোনো বাটন টাটন নাই আর কি, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছি সবাই? শিওর? সামনে আগে আসো, সামনে আগে। ম্যাথ, চলো ম্যাথ শুরু। কি বলেছে ভাইয়া? তোমাকে একটা স্প্রিং দেওয়া আছে, হ্যাঁ একটু খেয়াল করো। তোমার বলছে স্প্রিংটাকে 5 সেন্টিমিটার প্রসারণ ঘটাইতে কতটুকু কাজ করা লাগবে। এখন ভাইয়া 5 সেন্টিমিটার প্রসারণ ঘটাইতে কতটুকু কাজ করা লাগবে বলতে কোন কাজ বের করতে বলছে? তোমার কতটুকু কাজ করা লাগবে সেইটা। এটা কি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ নাকি স্প্রিং বল দ্বারা? তুমি কি স্প্রিং বল দিবা? না, তুমি তো দিবা বাহ্যিক বল। তার মানে বের করতে বলছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। ওকে ভাইয়া, ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব? হাফ কে এক্স স্কোয়ার্ড। কেন ভাইয়া এইটা কেন? আমি কেন এক্স এফ স্কোয়ার্ড মাইনাস এক্স আই স্কোয়ার্ড অ্যাপ্লাই করব না? ওটা করলেও কোনো সমস্যা নেই, এক্স আই এর মানটা 0 বসানো লাগবে। কেমনে বুঝলেন ভাইয়া? তোমার বলছে একটা স্প্রিংকে তুমি 5 সেন্টিমিটার প্রসারিত করতে চাও, স্প্রিং এর শুরুর অবস্থার ব্যাপারে কিছু বলছে? বলে নাই। স্প্রিং যদি শুরুতে একটা সরণ ঘটে থাকতো বা স্প্রিং এর যদি শুরুতে একটা প্রসারণ থাকতো, সেটা ম্যাথে অবশ্যই উল্লেখ করে দিত। কোনো কিছু উল্লেখ করে নাই মানেই স্প্রিং শুরুতে সাম্যাবস্থায় ছিল, ঠিক আছে? সেক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার্ড। এখন ভাই এক্স এর মান তো আমি জানি, আমার প্রসারণ ঘটাইতে হবে 5 সেন্টিমিটার, বাট কে এর মান তো আমি জানি না, সেইটা বের করতে হবে এই ছবির ইনফরমেশন থেকে। এই ছবিতে এই স্প্রিংটার ব্যাপারে কি বলছে? তুমি স্প্রিং এ 20 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিং 10 সেন্টিমিটার প্রসারিত হয়। তার মানে স্প্রিং এর ব্যাপারে আমরা কি জানি? আমরা যদি 20 নিউটন বল দেই, স্প্রিং প্রসারিত হবে 0.1 মিটার বা 10 সেন্টিমিটার। তাহলে এখানে স্প্রিং ধ্রুবক বের করা কোনো ব্যাপার? বলো স্প্রিং ধ্রুবক বের করার ফর্মুলা কি? এফ ডিভাইডেড বাই এক্স। এফ হচ্ছে 20, এক্স হচ্ছে 0.1, মানে হচ্ছে 200 নিউটন। আহা, এন্ড এরকম হয়ে গেল কেন? জীবন একটা বেদনা। 200 নিউটন পার মিটার। ওকে, এইটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের ভ্যালু। ক্লিয়ার? ভেরি গুড। এখন জাস্ট মান বসায় দাও, হাফ ইন্টু 200। এক্স এর মান কত ভাইয়া? এক্স এর মান 10 বসাই না। তোমার কি 10 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃতকাজ বের করতে বলছে? বলে নাই। তোমার বলছে 5 সেন্টিমিটার প্রসারণের জন্য স্প্রিং এর কৃতকাজ কত বা বাহ্যিক বল দ্বারা কৃতকাজ কত। তাহলে অবশ্যই কৃতকাজের ফর্মুলায় সরণ বসাইতে হবে কত? 5 সেন্টিমিটার বা 0.05 তার উপর স্কোয়ার। তাহলে এখানে আসবে 100 বা 10 টু দি পাওয়ার 2, এখানে আসবে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তার মানে 0.25 জুল।
ঠিক আছে, জুল কেন হইলো ভাইয়া? কাজের একক কি রে? জুল, তার জন্য জুল হইছে। ওকে, তাহলে স্প্রিংটাকে যদি আমরা 5 সেন্টিমিটার প্রসারিত করতে চাই আমাদের কতখানি কাজ করা লাগবে? 0.25 জুল। খুবই অল্প, এতটুকু কাজ করা ফু দিলেও এর চেয়ে বেশি কাজ হয় বেটা। চল নেক্সট, সহজ না, না পারার কিছু নাই। চলো পরেরটা কি বলছে? 2 নাম্বার, আনুভূমিক তলের উপর অবস্থিত একটা বস্তুকে স্প্রিং এর সাথে যুক্ত করা হলো। 2.4 নিউটন বল দ্বারা সাম্যাবস্থা হতে স্প্রিংটাকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। প্রশ্ন করছে স্প্রিং এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। ভাই সহজ ম্যাথ। তাহলে আমাদেরকে বলেছে আনুভূমিক তল মানে হচ্ছে এরকম একটা ভূমির সমান্তরাল তল আছে বা ভূমি আছে, এর একটা স্প্রিং লাগানো আছে। ঠিক আছে, স্প্রিং এর সাথে একটা বস্তু আছে, সেটা যদিও একটা অ্যাডিশনাল জিনিস, সেটা না থাকলেও কোনো প্যারা ছিল না। আমরা যেটা করছি স্প্রিং এর উপর বল প্রয়োগ করছি। কতখানি বল প্রয়োগ করছি? 2.4 নিউটন। এবং এই বল প্রয়োগে কি হয়েছে? স্প্রিংটা 3 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। তার মানে স্প্রিং শুরুতে কোথায় ছিল? শুরুতে ছিল সাম্যাবস্থায়। এটা হচ্ছে সাম্যাবস্থা। আহা, আমার হাতের লেখার যে অবস্থা বুঝছিস, কবে যেন পড়ানো ছেড়ে দেওয়া লাগে হাতের লেখার জন্য। এটা হচ্ছে সাম্যাবস্থা। ঠিক আছে, এখন আমরা কি করছি? এখানে বল প্রয়োগ করছি। কতখানি বল ভাইয়া? 2.4 নিউটন। তার জন্য স্প্রিং সংকুচিত হয়েছে কতটুকু? স্প্রিং এর সংকোচন হচ্ছে ভাইয়া 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? প্রশ্ন কি করছে? প্রশ্ন করছে হচ্ছে স্প্রিং বল দ্বারা এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত। তাহলে দেখো, আমরা যদি প্রথমে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বের করি, ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবা? লেখো, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ W ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। ভাই মানি না, হাফ কে এক্স স্কোয়ার কেন? এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার কোথায়? এখানে স্প্রিং শুরুতে কই ছিল? সাম্যাবস্থায়, এর জন্য আমরা ডিরেক্টলি এইটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, স্মরণ কত? এখানে আমরা স্প্রিংকে 3 সেন্টিমিটার সংকোচন করছি, সো স্মরণ হচ্ছে এখানে 3 সেন্টিমিটার। কিন্তু কে এর মান কত? দেখো কে এর মানটা কিন্তু দেওয়া নাই, তার মানে কে এর মান আমরা প্রথমে বের করে নিব। কেমনে বের করব? সহজ, f ইজ ইকুয়ালস টু কে এক্স। তাহলে কে কত হবে? f ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এফ কত? কতখানি বল প্রয়োগ করছি? 2.4 নিউটন। জায়গা হচ্ছে না, জীবন একটা বেদনা। যাই হোক, এখানে লিখলাম কে ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এক্স। এফ হচ্ছে 2.4 নিউটন, স্মরণ কত? 0.03। ওকে, 100 দিয়ে যদি গুণ করি নিচে হবে 3, উপরে হবে কত? 240, তার মানে হচ্ছে 80। ওকে, 80 নিউটন পার মিটার। এটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের মান। বসায় দাও, বসায় দিলে ম্যাথ সলভড। হাফ ইন্টু 80, স্মরণ কত? 3 সেন্টিমিটার। এটাকে যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে 9 ইন্টু 10⁻⁻⁴। ঠিক আছে, 3 সেন্টিমিটার মানে 0.03, সেটাকে স্কোয়ার করলে হয়ে যাবে 9 ইন্টু 10⁻⁴। সো এখানে আসতে আসতে 40, 9 দিয়ে গুণ করলে হয়ে যাবে 360, তার মানে হচ্ছে 4 নং 36 না? হ্যাঁ, 360 হয়ে যাবে। তাহলে 3.6 ইন্টু 10⁻⁻² জুল। এইটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। ভাইয়া তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে? ভাইয়া আমি কি আবার ক্যালকুলেশন করব? অবশ্যই না। তোমার যদি প্রচুর সময় এবং শক্তি থাকে সেক্ষেত্রে তুমি করতে পারো, আদারওয়াইজ অ্যান্সার ডিরেক্টলি লিখে দাও -3.6 ইন্টু -10⁻² জুল। ঠিক আছে, কেন? তুমি বাহ্যিক বল দ্বারা যতখানি কাজ করবা স্প্রিং বল দ্বারা কৃত কাজ হবে ওই একই মানের, জাস্ট সামনে একটা নেগেটিভ সাইন, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? সো এটা একবার ক্যালকুলেট করলে এটার ক্যালকুলেট করারও দরকার নাই, সামনে একটা মাইনাস বসাই দিলেই ম্যাথ সলভড। ওকে, সো এইসব বাচ্চা পোলাপানের ম্যাথ এগুলো আসবে হচ্ছে এমসিকিউতে বা সর্বোচ্চ গ নাম্বারে। এত সহজ ম্যাথ গ নাম্বারেও দেওয়া উচিত না, দিলে তো সেটা একটা ডিসগ্রেস। ওকে, চলো পারবো? শিওর? নেক্সট চলো আসো, কি বলছে? এই যে এটা হচ্ছে একটা সুন্দর প্রশ্ন। কি বলেছে? একটা স্প্রিং 3 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় আছে। তার মানে এবার শুরুতেই স্প্রিংটা সংকুচিত, স্প্রিং কিন্তু এবার সাম্যাবস্থায় নাই। প্রশ্নে বলেছে পরবর্তীতে বল প্রয়োগ করে স্প্রিংটিকে 7 সেন্টিমিটার প্রসারিত করা হইল। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত? তোমাকে কে এর মান এবার কোশ্চেনে দিয়েই দিছে। তাইলে তুমি বলবা যে ভাইয়া এই ম্যাথ সলভ করা কি আমার জন্য কোনো ব্যাপার? আমি জানি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স এফ স্কোয়ার্ড মাইনাস এক্স আই স্কোয়ার্ড। ভাইয়া এখানে আবার এটা কেন লিখলেন?
কারণ এইবার তো স্প্রিং শুরুতে সাম্যাবস্থায় নাই, শুরুতে স্প্রিং 3 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় ছিল, পরবর্তীতে সে প্রসারিত হয়েছে, তাহলে অবশ্যই এবার এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। সব মান কোশ্চেনে দেওয়া আছে, বসাই দিই ভাইয়া, ম্যাথ সলভড হাফ ইন্টু 200, এক্সেপ কত 7 সেন্টিমিটার 0.07 তার উপর স্কোয়ার, এক্সআই কত 3 সেন্টিমিটার 0.03 তার উপর স্কোয়ার, স্যার দিছে কাইটা। কেন ভাই আমি ভুল কোথায় করছি ভাই? এখানে তো কোনো ভুল নাই, ভুল দেখান আমারে। ভুল হইছে এক্স এফ এ, বাকি সব ঠিক আছে। সিনারিও বোঝার চেষ্টা করো। দেখো আমাদের স্প্রিং আছে কিভাবে, স্প্রিং আছে সংকুচিত অবস্থায়, তার মানে স্প্রিং যদি শুরুতে এই অবস্থায় থাকে, এটা অবশ্যই স্প্রিং এর সাম্যাবস্থা না। স্প্রিং এর সাম্যাবস্থা আছে এরকম একটা জায়গায়, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের স্প্রিং এর ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম ধরো আর কি, যাই হোক। সো শুরুতে আমাদের স্প্রিংটা কোথায় ছিল? 3 সেন্টিমিটার সংকুচিত, সে ছিল এইভাবে, এটা হচ্ছে এক্সআই, 3 সেন্টিমিটার সংকুচিত ছিল। পরবর্তীতে তুমি কি করছো? স্প্রিংটাকে 7 সেন্টিমিটার প্রসারিত করছো, মানে নিচের দিকে 7 সেন্টিমিটার লম্বা করছো। তাহলে স্প্রিং এখন কোথায় চলে আসছে? স্প্রিং চলে আসছে এখান থেকে 7 সেন্টিমিটার নিচে। স্প্রিং এর ফাইনাল প্রসারণ কি 7 সেন্টিমিটার? না, স্প্রিং এর সরণ কই থেকে হিসাব করা হয়? সাম্যাবস্থা থেকে। তুমি তো এখান থেকে 7 সেন্টিমিটার নামাইছো, সাম্যাবস্থা থেকে তো না। তাহলে সাম্যাবস্থা থেকে স্প্রিং এর সরণ কোনটুকু? এই যে এতটুকু, এইটা হবে এক্সএফ এবং এইটা হবে 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার না। বুঝতে পেরেছো? সো একটু কেয়ারফুল, কোয়েশ্চেন ভালো মতো পড়তে হবে, তারপর অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কের মান কত রে? কের মান হচ্ছে 200, এক্সএফ কত 4 সেন্টিমিটার, 7 না 4, এবং এক্সআই কত 3 সেন্টিমিটার, তাহলে 0.04 তার উপর স্কোয়ার, 0.03 তার উপর স্কোয়ার, যদি ক্যালকুলেট করি এখানে আসবে 10 টু দি পাওয়ার 2 মানে 100, এখানে আসবে 16 মাইনাস 9 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 4, ঠিক আছে? সেখান থেকে ক্যালকুলেট করো কত আসে, 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে 0.07 জুল। ওকে, এইটা হবে হচ্ছে এই ক্ষেত্রে কৃত কাজ। চলো, এইটা হবে আমাদের কৃত কাজ বাহ্যিক বল দ্বারা, ঠিক আছে? যদি বলতো প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ কত, তাহলে এক্স আই স্কোয়ারটা হইতো আগে, এক্স এফ স্কোয়ারটা হইতো হচ্ছে পরে। ওকে, দেখেন বুঝছেন কিনা? সহজ ম্যাথ মিলছে। 0.04 হবে। আরে সাবাস শেখর, নাইস নাইস ভাই, তোমরা কেমনে পারো? তোমাদের বয়সে আমি কে এর একই পারতাম না, তোমরা এগুলা কেমনে পারো আমি আসলে বুঝি না ভাই, তোমরা সেই যাই হোক, দেখো বুঝছি। এই সবাই কি বুঝছো কিনা এই ম্যাথ? তাহলে আমরা একটু সামনে আগাবো। সবার কি বোধগম্য হয়েছে যে পরপর 3টা ম্যাথ করাইলাম? এগুলো কিন্তু মানে এখনো রিটেনে আসার মতো ম্যাথে আমরা আসিই নাই, এগুলো কিন্তু আসলে এমসিকিউতে আসবে, বা অ্যাডমিশনে কিছু ছোট ছোট ম্যাথ আসে না, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানে আসতে পারে। বাট এইচএসসি পরীক্ষা এইসব ম্যাথ দিবে না, এগুলো দিলে এমসিকিউতে দিবে, এগুলো বেশি সহজ ম্যাথ। ওকে, এর ছাড়াও অনেক ভালো ভালো ম্যাথ আছে এই চ্যাপ্টারের মধ্যে। বুঝছি দাদা, বুঝছি ভাইয়া, ক্লিয়ার, ওকে। বাট ওই যে তুমি যখন অন্য চ্যাপ্টারে স্প্রিং পড়তে যাবা, এইসব কনসেপ্ট কিন্তু কাজে লাগবে, স্পেশালি যখন তুমি এইচএসসিতে আসার মতো ম্যাথ করতে যাবা। এই কৃত কাজ, সঞ্চিত শক্তি, প্রত্যেকটা কনসেপ্ট তোমার কাজে লাগবে, এগুলো ছাড়া কিন্তু ওই বড় বড় ম্যাথগুলো করা যাবে না। মন থাকে জানে এগুলো লাগবে, প্রত্যেকটা জিনিস লাগবে। আসো, এই যে শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই যে এগুলা হচ্ছে এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। লেখো কি বলেছে, বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা 10 সেন্টিমিটার সংকুচিত হয়। যদি বল প্রয়োগ করা বন্ধ করে দেওয়া হয় তাহলে বস্তুটা কত বেগে গতিশীল হবে? এনে কি হইছে, একটা স্প্রিং আছে, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে দিছে K1, বাট সেটার মান দেওয়া নাই। এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, আমরা যেটা করছি এই বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করছি। সো টেকনিক্যালি বস্তু গিয়ে আবার বল প্রয়োগ করছে স্প্রিং এর উপর, ঠিক আছে? এবং যেহেতু স্প্রিং এর উপর বাহ্যিক বল প্রয়োগ হয়েছে, স্প্রিংটা কি হবে, সংকুচিত হবে। ওকে, সো স্প্রিং সংকুচিত হয়েছে কতখানি, 10 সেন্টিমিটার। ভালো কথা। এবার তোমারে বলছে যে আমি হঠাৎ করে বল প্রয়োগ করা বন্ধ করে দিলাম, বস্তু কত বেগে গতিশীল হবে? তোমার মনে প্রথম যে প্রশ্ন আসা উচিত সেটা হচ্ছে বস্তু কেন গতিশীল হবে? তুমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, যে গাড়ির যে ব্যাপারটা ছিল, ধরো তুমি গাড়ির উপরে 20 নিউটন বল প্রয়োগ করছো, এবং 20 নিউটন বল প্রয়োগ করে তুমি তাকে 10 সেন্টিমিটার পিছনে আনছো, মানে স্প্রিংটা ধরো 10 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। তুমি গাড়িটাকে যদি ছেড়ে দাও, গাড়ি কি এখানে দাঁড়ায় থাকবে বলো তো? না, গাড়িটা গতিশীল হবে। প্রশ্ন হলো কিভাবে? গাড়ির এই গতি শক্তি আসতেছে কই থেকে? আমি গাড়িকে টান দিলাম পিছনের দিকে, গাড়ি গেল সামনের দিকে, এনার্জি সোর্সটা কি? দেখো এখানে যেটা হয়, পুরা ফ্লো চার্টটা যদি আমি তোমার একটু বলি, প্রথমত যেটা হবে, এখানে তুমি স্প্রিং এর উপর কাজ করবা,
ঠিক আছে, তুমি স্প্রিং এর উপর কাজ করবা। এই যে তুমি বাহ্যিক বলটা প্রয়োগ করছো, বাহ্যিক বল প্রয়োগ করে স্প্রিংকে সংকুচিত করছো, মানে স্প্রিং এর সরণ ঘটাইছো। তুমি কি স্প্রিং এর উপর কাজ করছো না? অবশ্যই কাজ করছো। তুমি স্প্রিং এর উপর কাজ করার জন্য স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা হবে। স্প্রিং এ বিভব শক্তি জমা হবে, ঠিক আছে? স্প্রিং এ জমা হইল বিভব শক্তি। তুমি যখন বল প্রয়োগ করা বন্ধ করে দিবা, যখন তুমি ছাইরা দিবা স্প্রিংটাকে, তখন স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি বস্তুর গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। কেন? স্প্রিং এই বিভব শক্তি ধরে রাখতে পছন্দ করে না। স্প্রিং কি চায়? স্প্রিং চায় সাম্যাবস্থায় ফিরে আসতে। তুমি একটা কথা বলো, স্প্রিং যদি সাম্যাবস্থায় থাকে তার মধ্যে বিভব শক্তি কত হবে বলো? স্প্রিং যখন সাম্যাবস্থায়, তার সরণ কত? তার সরণ হচ্ছে 0। সরণ যদি 0 হয় বিভব শক্তি কত হবে? বিভব শক্তির ফর্মুলা কি শিখলা? হাফ কে এক্স স্কোয়ার। এক্স এর মান যদি 0 বসাও, অবশ্যই বিভব শক্তিও 0 চলে আসবে। তার মানে সাম্যাবস্থায় স্প্রিং এর মধ্যে কোনো বিভব শক্তি থাকেই না, এবং স্প্রিং এর টেন্ডেন্সি কি সব সময় সাম্যাবস্থায় ফেরত আসার। তুমি এতক্ষণ ধরে জোর করে বল প্রয়োগ করে তাকে 3 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার সংকুচিত করে রাখছিলা। যখনই তুমি বল প্রয়োগ করা বন্ধ করে দিবা, স্প্রিং তো এই অবস্থায় জীবনেও থাকবে না। স্প্রিং চলে যাবে কোথায়? সে 10 সেন্টিমিটার সংকুচিত ছিল, এইবার সে চলে যাবে সাম্যাবস্থায়। যখন সে সাম্যাবস্থায় গেল, তার বিভব শক্তি কত? 0। যখন সে 10 সেন্টিমিটার সংকুচিত ছিল, তার বিভব শক্তি কি 0 ছিল? না। যখন সে 10 সেন্টিমিটার সংকুচিত ছিল, তখন ধরো তার বিভব শক্তি ছিল 100 জুল। কথার কথা, যখন সে সাম্যাবস্থায় আসছে, মানে 0 সেন্টিমিটার দূরত্বে আসছে, তার বিভব শক্তি কত হয়ে গেছে? 0 জুল। তাইলে এই যে 100 জুল বিভব শক্তি ছিল, সেটা গেল কোথায়? সেইটা ট্রান্সফার হয়ে যাবে বস্তুতে। এবং কোন শক্তিতে রূপান্তরিত হবে? বস্তু গতিশীল হচ্ছে না, বস্তুর গতি শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে আমরা বল প্রয়োগ করতেছি, করে স্প্রিংকে সংকুচিত করতেছি, স্প্রিং এর উপর কাজ করতেছি। কাজ করার জন্য স্প্রিং এ বিভব শক্তি জমা হচ্ছে। যখনই আমরা বল প্রয়োগ বন্ধ করে দিব, স্প্রিং এর এই বিভব শক্তি রূপান্তরিত হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে বস্তুর গতি শক্তিতে। বুঝতে পেরেছো? তাহলে এটা কোথায় যাবে? এইটা চলে যাবে বস্তুর গতি শক্তিতে। বুঝেছো? সহজ জিনিস, একদম সহজ। তাহলে আমরা এই যে বল প্রয়োগ করলাম, তার জন্য আমরা স্প্রিং এর উপর কতখানি কাজ করলাম, এটা আমরা কেমনে বের করতে পারি? বা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি আমরা কেমনে বের করতে পারি? সহজ। স্প্রিং শুরুতে সাম্যাবস্থায় ছিল, তাহলে বিভব শক্তি হবে হাফ কে এক্স স্কোয়ার। ভাই কে এর মান কেমনে বের করব? বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, কে এর মান বের করা কোনো ব্যাপারই না। এফ ডিভাইডেড বাই এক্স। কে কি হবে? কে হবে এফ বাই এক্স। এফ হচ্ছে 20, সরণ হচ্ছে 0.1, তাহলে কে হবে 200 নিউটন পার মিটার। বুঝছো? সহজ। তাহলে হাফ ইন্টু 200, ঠিক আছে? আর সরণ কত? সরণ হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সংকুচিত করছে আমরা স্প্রিংকে, তার উপর স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে 1 জুল। ক্যালকুলেট করে দেখো 1 আসবে, ঠিক আছে? তাহলে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কত? 1 জুল। এই বিভব শক্তি রূপান্তরিত হবে কিসে? বস্তুর গতি শক্তিতে, তাই না? বস্তুর ভর দেওয়া নাই, বস্তুর ভর লাগবে, নাহলে ম্যাথ হবে না। বস্তুর ভর ধরো 2 কেজি। কত? 2 না, 4 ধরো। 4 ধরলেন, না 2 ধরো। 2 ধরলেই মনে হইতেছে মিলবে। 2 ধরলে কি মিলবে? টা 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 টা, হ্যাঁ 2 ধরলেই মিলবে, ঠিক আছে। বস্তুর ভর ধরো 2 কেজি, ঠিক আছে? মানে একদম রাউন্ড একটা ভ্যালু আসবে আর কি। যাই হোক, সো আমরা বল প্রয়োগ করছি, তার জন্য স্প্রিং এ এতখানি বিভব শক্তি জমা হয়েছে। এখন বল অপসারণের পরে বিভব শক্তি কিসে রূপান্তরিত হবে? বস্তুর গতি শক্তিতে। এবং শক্তির যদি কোনো অপচয় না হয়, তাহলে বস্তুর প্রাপ্ত গতি শক্তি হবে স্প্রিং এর বিভব শক্তির সমান। বস্তুর ভর যদি m হয়, বস্তুর বেগ যদি v হয়, তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার্ড। এটাই গতিশক্তি বের করার ফর্মুলা, ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা জানি। আর বিভব শক্তি হচ্ছে 1। তাহলে খেয়াল করেন তো, এখানে m হচ্ছে 2, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 1। তার মানে বেগের মান আসবে 1 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটা গতিশীল হবে কত বেগে? 1 মিটার পার সেকেন্ড বেগে। তুমি যখনই এখান থেকে হাত সরাই নিবা, বল প্রয়োগ করা বন্ধ করে দিবা, বস্তুটার সাথে সাথে সামনের দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। ঠিক আছে? ইজি। দেখেন বুঝতে পারছেন কিনা? খুবই সহজ কনসেপ্ট। এই ফ্লো চার্টটা একটু মাথায় রাখা লাগবে, যেখানে শক্তির রূপান্তরটা আসলে কিভাবে হচ্ছে। তাহলে দেখবে এইসব বোঝা আসলে তোমার জন্য কোনো ব্যাপারই না।
ঠিক আছে, দেখেন তো বুঝছেন কিনা সবাই? এগুলা কিন্তু এইচএসসি পরীক্ষা আসে। হ্যাঁ, এইটা এইচএসসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রবলেম তোমরা এইচএসসি পরীক্ষা অনেক পেয়ে যাবা। ইনফ্যাক্ট এখানে 2 লাইনে করার দরকারই ছিল না, তুমি সরাসরি ইপি সমান ইকে লিখতে পারতা, এই পাশে ইপির ক্যালকুলেশন চালাতে পারতা, আর এই পাশে হাফ এমভি স্কোয়ার থেকে সরাসরি ভি এর মান বের করতে পারতা। 2 স্টেপে না করে এটা 1 স্টেপেও করা যেত, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, সো পরীক্ষা তোমরা 1 স্টেপেই করো, প্যারা নেই। ওকে, কখন ক্লাস শেষ হবে? এই যে একটু পরে ছুটি দিয়ে দিব, আর একটু পড়াই নেই, আর এই টপিকের ম্যাথগুলো শেষ করে ছুটি দিয়ে দিব। ঠিক আছে, আমাকে 10 মিনিটের মতো সময় দাও, তাইলেই হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি সবাই? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলো নেক্সট আসো, 5 নাম্বারটা। 5 নাম্বারটা একটু খেয়াল করো, এটা একটা সুন্দর প্রশ্ন। তোমাকে বলছে 20 নিউটন বল প্রয়োগ করার জন্য 1 নং স্প্রিং 20 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। বল প্রয়োগ করা বন্ধ করা হলে বস্তু গতিশীল হয়ে 2 নং স্প্রিংকে কতখানি গতিশীল করবে না, কতখানি সংকুচিত হবে। জীবনটা আসলে কি বলবো, আর বেদনা হয়ে গেছে গো। দাঁড়াও, কালো কালার কই এবার, ঠিক আছে। কতখানি সংকুচিত করবে হবে রে, ইস, জীবনটা হালকা একটু বেদনা হয়ে গেল গাইস, দুঃখিত। হ্যাঁ, কতখানি সংকুচিত হবে, লেখো স্প্রিং কতখানি সংকুচিত হবে। ভাইয়া প্রশ্নের আগা মাথা কিছুই বুঝি নাই। তোমার দুই পাশে দুইটা স্প্রিং আছে, এই পাশে একটা স্প্রিং আছে, তার স্প্রিং ধ্রুবক K1 দেওয়া নাই, কত সেটা বের করা লাগবে। আর ওই পাশে আরেকটা স্প্রিং আছে, সেটার স্প্রিং ধ্রুবক হচ্ছে 200 নিউটন পার মিটার, দিয়েই দিছে। এখন তুমি যেটা করছো, একটা বস্তুকে প্রথম স্প্রিং এর সাথে আটকাইছো সামহাও, মানে পাশে রাখছো, রেখে 20 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে অবশ্যই প্রথম স্প্রিং তো সংকুচিত হবেই। তোমার প্রথম স্প্রিং 20 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। এবার তুমি বল প্রয়োগ করা বন্ধ করে দিছো। বল প্রয়োগ করা যদি বন্ধ করে দাও, কি হবে? স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি বস্তুর গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং বস্তু গতিশীল হয়ে যাবে এই দিকে। ওকে, এদিক বরাবর বস্তু ভি বেগে গতিশীল হবে। ভি বেগে গতিশীল বস্তু ওই স্প্রিংকে গিয়ে হিট করবে না? অবশ্যই করবে। সে যখন ওই স্প্রিংকে গিয়ে হিট করবে, কি হবে? এই স্প্রিং আবার সংকুচিত হওয়া শুরু করবে। এটাই তোমার প্রশ্ন করছে, বল অপসারণ করলে দ্বিতীয় বস্তু বা বস্তুটা দ্বিতীয় স্প্রিংয়ে গিয়ে হিট করবে। প্রশ্ন হচ্ছে দ্বিতীয় স্প্রিং কতটুকু সংকুচিত হবে, এবং এটা বের করা খুবই সহজ, বুঝছো? তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই ম্যাথ সলভ করা হচ্ছে ডাল ভাত টাইপের। প্রথমত আমরা প্রথম স্প্রিংটার স্প্রিং ধ্রুবক বের করি কিভাবে? F is equals to K1 x1, ঠিক আছে? F1 is equals to K1 x1। F1টা কি? আমরা প্রথম স্প্রিং এর উপর কতখানি বল প্রয়োগ করছি, তাহলে K1 হবে হচ্ছে F1 ডিভাইডেড বাই x1। F1 হচ্ছে প্রথম স্প্রিং এর উপর প্রযুক্ত বল, x1 হচ্ছে প্রথম স্প্রিং এর প্রসারণ 0.2, মানে হচ্ছে 100 নিউটন পার মিটার। এটা কি বের হইলো? প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। এখন এই ম্যাথটা তুমি সরাসরি কিভাবে সলভ করতে পারো, মানে এক লাইনের মধ্যে ম্যাথ সলভ হয়ে যাবে। কেমনে? তুমি বস্তুর উপর বল প্রয়োগ করছো, আলটিমেটলি বলটা গেছে স্প্রিং এর উপর, তার মানে তুমি কাজ করছো, এবং সেই কাজ করার জন্য প্রথম স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। কতখানি বিভব শক্তি জমা হয়েছে? ধরো EP1 পরিমাণ, ঠিক আছে? কতখানি বিভব শক্তি জমা হয়েছে? EP1 পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে। যখন বল অপসারণ করে দিছো, এই বিভব শক্তি কিসে রূপান্তরিত হয়েছে? বস্তুর গতি শক্তিতে। তার মানে বিভব শক্তি বা প্রথম স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি রূপান্তরিত হবে বস্তুর গতি শক্তিতে। এই গতি শক্তি নিয়ে বস্তু আগায় যাবে, আগায় গিয়ে দ্বিতীয় স্প্রিংকে হিট করবে এবং দ্বিতীয় স্প্রিংকে সংকুচিত করবে। দ্বিতীয় স্প্রিংকে সংকুচিত করার জন্য এই বস্তুর কি কাজ করা লাগবে নাকি লাগবে না? অবশ্যই কাজ করতে হবে ভাই। স্প্রিং সাম্যাবস্থায় ছিল, বস্তু হিট করার পর স্প্রিং সংকুচিত হইল, স্প্রিং এর সরণ ঘটছে, অবশ্যই বস্তুটার দ্বিতীয় স্প্রিং এর উপর কাজ করা লাগবে। কাজ করার জন্য কি দরকার হয়? শক্তি দরকার হয়। এই বস্তুর কাছে কি কোনো শক্তি আছে? অবশ্যই আছে। প্রথম স্প্রিং থেকে মুক্তি পাওয়ার পর বস্তুর কাছে চলে আসছে কি? গতি শক্তি, এবং বস্তু এই গতি শক্তি ব্যবহার করে দ্বিতীয় স্প্রিং এর উপর কাজ করবে। বুঝতে পেরেছো? এবং কাজ করে দ্বিতীয় স্প্রিংকে ধরো x2 পরিমাণ সংকুচিত করবে। ওকে, তাহলে এখানে শক্তির রূপান্তরটা কিরকম হবে? প্রথমে আমরা প্রথম স্প্রিং এর উপর কাজ করব, প্রথম স্প্রিং এর উপর বা প্রথম স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা হবে, সেই বিভব শক্তি রূপান্তরিত হবে বস্তুর গতি শক্তিতে, সেই গতি শক্তি ব্যবহার করে বস্তু আবার দ্বিতীয় স্প্রিং এর উপর কাজ করবে, এবং যতখানি কাজ করবে বা যতখানি গতি শক্তি ছিল সেইটা গিয়ে জমা হবে দ্বিতীয় স্প্রিং এর মধ্যে বিভব শক্তি আকারে। তার মানে প্রথম স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি আলটিমেটলি সমান হবে দ্বিতীয় স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তির। বুঝছো? কারণ ধরো
তুমি 100 জুল কাজ করলা, প্রথম স্প্রিংয়ে 100 জুল বিভব শক্তি জমা হইল। যখন বল প্রয়োগ করা বন্ধ করে দিলা, এই 100 জুল কিসে রূপান্তরিত হবে? বস্তুর গতিশক্তিতে। বস্তু 100 জুল গতিশক্তি ব্যবহার করে কতখানি কাজ করতে পারবে? যতখানি শক্তি আছে ততখানি কাজ করতে পারবে, 100 জুল কাজ করতে পারবে। সেই 100 জুল কাজ সে যদি সেকেন্ড স্প্রিং এর উপর করে, তাহলে সেকেন্ড স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কত হবে? ওই 100 জুলই হবে। তার মানে সহজ কথা, প্রথম স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি আর দ্বিতীয় স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি হবে সমান, যদি সিস্টেমে কোনো এনার্জি লস না থাকে। ওকে, সো আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি প্রথম স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি ইজ ইকুয়ালস টু দ্বিতীয় স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। প্রথম স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কত? হাফ k1 x1 স্কয়ার্ড। ওকে, দ্বিতীয় স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কত? হাফ k2 x2 স্কয়ার্ড। আমার কি লাগবে? আমার লাগবে x2 এর মান, দ্বিতীয় স্প্রিং কতটুকু সংকুচিত হচ্ছে। ঠিক আছে, কেমনে বের করতে পারি? হাফ হাফ কাটাকাটি যাবে, তাহলে x2 স্কয়ার্ড হবে k1 বাই k2 ইন্টু x1 স্কয়ার্ড। ঠিক আছে, k1 কত এখানে? k1 হচ্ছে 100, k2 কত? k2 হচ্ছে 200, x1 কত বলো তো? প্রথম স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছিল? 20 সেন্টিমিটার, তার মানে 0.2 স্কয়ার্ড মানে হচ্ছে 0.04। ওকে, সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি রেজাল্ট আসবে 0.02 অথবা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। ওকে, এটা কিসের মান? এটা হচ্ছে x2 স্কয়ার্ডের মান। তাহলে x2 স্কয়ার্ডের মান যদি এটা হয়, x2 স্কয়ার্ড হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে x2 কত হবে? x2 হবে √2 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তার মানে 0.14 না, হ্যাঁ এটা এরকম কিছু একটা হবে। ওকে, তার মানে আমাদের দ্বিতীয় যে স্প্রিংটা আছে সে সংকুচিত হবে হচ্ছে 14.14 সেন্টিমিটার। ওকে, এত সেন্টিমিটার। এইটা হবে হচ্ছে অ্যান্সার। দেখো বুঝেছো কিনা বাচ্চারা? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? একদম সহজ। এখানে তুমি কাজ করছো প্রথম স্প্রিং এর উপর, প্রথম স্প্রিং এর শক্তি জমা হয়েছে, সেটা রূপান্তরিত হয়েছে বস্তুর গতিশক্তিতে, সেই গতিশক্তি ব্যবহার করে বস্তু কাজ করছে দ্বিতীয় স্প্রিং এর উপর, এবং ততখানি শক্তি আবার দ্বিতীয় স্প্রিং এর মধ্যে বিভব শক্তি আকারে জমা হয়েছে। তার মানে প্রথম স্প্রিং এ যতখানি বিভব শক্তি জমা হবে সেটা হবে কার সমান? দ্বিতীয় স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তির সমান। ক্লিয়ার? একদম ক্লিয়ার হলে ভেরি গুড। দেখেন বুঝছেন কিনা? ম্যাথ না 17টা, হ্যাঁ সবগুলো তো আজকে চাইলেও করাইতে পারতেছি না, 17টাই আছে ম্যাথ, কিন্তু এই যে আপনারা তো পড়াইতে দিবেন না। 3 ঘন্টা পরে পড়াইতে দিবা তোমরা? দিবা তো না। সো করাইতে তো পারবো না সবগুলো আজকে, ঠিক আছে? পরের দিন করাইতে হবে, কি করবো আর। তাতে এখানে বস্তু যে বেগটা পাবে সেটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ, মানে আমরা এখানে ধরেই নেই কনস্ট্যান্ট, বেগের পরিবর্তন আমরা ধরি না। যদি এখানে ফ্রিকশন থাকতো, অন্য কোনো এক্সটার্নাল ফোর্স থাকতো, সেক্ষেত্রে অবশ্যই বেগ চেঞ্জ হইতো। বাট এখানে কোনো কিছু উল্লেখ করা নাই, ত্বরণ কি পরিমাণ হবে বা আদৌ ত্বরণ থাকবে কিনা, কোনো কিছু উল্লেখ করা নাই। সো উল্লেখ করা না থাকলে আমরা বেগটাকে ধ্রুব বেগ ধরে নিব, এখানে এনার্জি কোনো লস আমরা চিন্তা করবো না। ঠিক আছে, দেখো ক্লিয়ার? ওকে, হ্যাঁ, বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য কি বুয়েট অ্যাডমিশন জানুয়ারি মাসের 23 তারিখে হবে নাকি ভাইয়া? আর একটা কথা, বুয়েটের একটা ভাইয়া মারা গেছেন বাইক অ্যাক্সিডেন্টে। বুয়েট একটা সিটের জন্য 10,000 স্টুডেন্ট কল করে, আর সেখানে একটা ভাইয়া মারা গেছে। আমি অনেক দুঃখ পেয়েছি তাদের ভাইয়া। হ্যাঁ অবশ্যই, মানে এটা শুধুমাত্র বুয়েটের জন্য না, যে কোনো অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেলে দ্যাটস অবভিয়াসলি এটা তো আসলে খারাপ কিছুই, তাই না? মানে আনএক্সপেক্টেড একটা জিনিস, এবং এরকম ইয়াং মাইন্ড বা একটা ছেলে যখন মারা যায়, যার কিনা সম্ভাবনা ছিল পরবর্তীতে দেশের জন্য অনেক কিছু করার, সো অবভিয়াসলি দ্যাটস সামথিং স্যাড টু হেয়ার, তাই না? আর যেহেতু আমার নিজের ইউনিভার্সিটি, সো সেখানে তো একটা আলাদা খারাপ লাগা কাজ করবেই। ওকে, দেখো বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে ঠিক আছে, তাহলে পরের ম্যাথটা হোমওয়ার্ক দিয়ে দিই। ওকে, আর একটু পড়াইলেই তোমরা আবার রেগে যাওয়া। আসো, এইটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, একদম সহজ হোমওয়ার্ক, ঠিক আছে? একটা গাড়ি আছে, ওই যে খেলনা গাড়ি, ভিতরে কি আছে? স্প্রিং। ওকে, তুমি কি করছো? গাড়িটাকে এমন ভাবে পেছাইছো যেন স্প্রিংটা, গাড়ির ভিতরে যে স্প্রিংটা আছে সে 20 সেন্টিমিটার সংকুচিত হয়। প্রশ্ন করছে গাড়িতে সঞ্চিত বিভব শক্তি কত? ভাই এটা সলভ করা কোনো ব্যাপারই না, স্প্রিং ধ্রুবক পর্যন্ত দিয়ে দিছে। সো এটা হোমওয়ার্ক 1। ওকে, পরের দিন এসে যদি আমার এই হোমওয়ার্ক করাই দেওয়া লাগে ভাই, তাইলে আসলে কিছু বলার নাই।
একটা গাড়ি আছে, গাড়ির ভিতরে স্প্রিং আছে, ঠিক আছে, তোমার স্প্রিং ধ্রুবক দিয়ে দিছে, স্প্রিং কতটুকু সংকুচিত হবে তাও দিয়ে দিছে, তোমার খালি প্রশ্ন করছে গাড়ির মধ্যে সঞ্চিত শক্তি কত। মাথায় রেখো এখানে স্প্রিংটা কিন্তু গাড়ির ভিতরে, সো স্প্রিং এ সঞ্চিত শক্তি যা, গাড়িতে সঞ্চিত শক্তিও অবশ্যই তাই। এবং সেকেন্ড কোশ্চেনটা আরো সহজ, সেটা তোমার বলছে হচ্ছে গাড়িতে যে স্প্রিংটা আছে সেটাকে 20 সেন্টিমিটার সংকুচিত আমরা করলাম প্রথমে, এইবার যদি আমরা ছেড়ে দেই, তুমি প্রথমে টান দিয়ে 20 সেন্টিমিটার সংকুচিত করছো, এবার তুমি ছাইড়া দিছো, তোমাকে প্রশ্ন করছে গাড়ির বেগ কত হবে। এটাও ভাই পারার কথা, এটা হোমওয়ার্ক 2। ওকে, এর পরের যে টপিকটা স্প্রিং এর সমবায়, সেটা আজকে চাইলেও শুরু করা যাচ্ছে না, অলরেডি ক্লাসের সময় শেষ হয়ে গেছে। সো আমরা পরের দিন হচ্ছে স্প্রিং এর সমবায় শুরু করবো, এরপরের সবকিছু সহজ, ঠিক আছে। প্রথম দিকে হচ্ছে একটু বেসিক আলোচনা করা লাগে, তার জন্য হচ্ছে একটু সময় চলে গেছে আজকে থিওরিতে, বাট এই পরের থিওরিগুলো আসলে বাচ্চা পোলাপানের থিওরি, এগুলো তোমরা এমনিও পারবা। ওকে, যাক এগুলো পরে আসবো নি আমরা। সো এই দুইটা ম্যাথ হোমওয়ার্ক রইলো, একদম সহজ সহজ ম্যাথ, অবশ্যই কিন্তু করে ফেলতে হবে, হোমওয়ার্ক না করলে কিন্তু কপালে দুঃখ আছে, ঠিক আছে। দেখেন গাইস, ক্লিয়ার, তাহলে মোটামুটি শেষ। হ্যাঁ, এই যে ছুটি 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 ভাই, ছুটি ছুটি। আরেকটা কথা হচ্ছে, কলেজে পরীক্ষা কবে বলো তো দেখি? পড়া নাই, পড়া শেষ, ঠিক আছে, এমনি তোমাদের সাথে একটু কথা বলি। কলেজে পরীক্ষা কবে বাচ্চারা? সবার কি হাফ ইয়ারলি শেষ? যদি হাফ ইয়ারলি শেষ না হয় তাহলে হাফ ইয়ারলি কবে আমাকে একটু জানাবা, আর শেষ হয়ে গেলে শেষ বলে দিতে পারো। আরেকটা প্রশ্ন হচ্ছে, তোমাদের ইয়ারলি কবে? এরকম কিছু জানাইছে কলেজ থেকে? ইয়ারলি এক্সাম কবে হবে একটু বইলো তো, ইয়ারলি এক্সাম কবে? ওকে, যাদের হাফ ইয়ারলি এখনো হয় নাই তাদের হাফ ইয়ারলি কবে একটু জানাও, আর যাদের এখনো ইয়ারলি এক্সাম মানে হাফ ইয়ারলি হয়ে গেছে তাদের অবশ্যই ইয়ারলি এক্সামের একটা প্রবাবল ডেট দিয়ে দিছে বা তোমরা তো বা জানো, সেটা কবে সেটাও একটু জানাও। শুনি তো দেখি, কবে পরীক্ষা? গুড নাইট, হ্যাঁ হ্যাঁ গুড নাইট। এক্সাম শেষ 20 দিন হইলো, আরে বাবা সাবাস, ঠিক আছে ঠিক আছে। 5 তারিখে, ওকে। ফেব্রুয়ারিতে ইয়ার ফাইনাল, ফেব্রুয়ারিতে ইয়ার ফাইনাল ভাই, আয় হায়। জানুয়ারির 12 তারিখ থেকে, জানুয়ারিতে। ইয়ারলি হবে মেতে, আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় সপ্তাহে জানুয়ারি মাসের, আচ্ছা ঠিক আছে। আমাদের হাফ ইয়ারলি শেষ, ঠিক আছে, ওকে। জানুয়ারির শেষে ভাইয়া, ওকে ঠিক আছে। ইয়ারলি এপ্রিলের দিকে হতে পারে, আচ্ছা ঠিক আছে। ইয়ারলি মে মাসে হবে, আচ্ছা ফাইন। তার মানে মোটামুটি এপ্রিল মের দিকে সবারই আসলে ইয়ার ফাইনাল পরীক্ষা। সো একটু মাথায় রাখো একটা জিনিস, এটা আগে থেকে একটু বলে দেই, সেকেন্ড ইয়ারে কিন্তু সময় কম, ঠিক আছে। এবং সেকেন্ড ইয়ারের সিলেবাস কিন্তু বড়, অ্যাটলিস্ট ফিজিক্সেরটা বড়। ফার্স্ট ইয়ারের ফিজিক্স সিলেবাসের চেয়ে সেকেন্ড ইয়ারের সিলেবাস কিন্তু সিগনিফিকেন্টলি বড়, ওকে। চ্যাপ্টারও একটা বেশি, এবং সেই চ্যাপ্টারগুলো যেমন ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো আসলে সহজ সহজ, ঠিক আছে। সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো কিন্তু একটু প্যারা আছে। সো সেকেন্ড ইয়ারে কিন্তু সময়ও কম পাবা, সিলেবাসও কিন্তু বড়, ঠিক আছে। সিলেবাস বড়, মাথায় রাখো। যেমন তোমরা ফার্স্ট ইয়ারে সময় কেমন পাচ্ছ? ফার্স্ট ইয়ারে তোমরা সময় পাচ্ছ, তো ভালো সময় পাচ্ছ, অনেক সময় পাচ্ছ, ধরো প্রায় 10 মাস 11 মাসের মতো সময় পাচ্ছ, ক্ষেত্র বিশেষে আরও বেশি পাচ্ছ, ওকে। বাট সেকেন্ড ইয়ারে এত টাইম পাবা না। কারণ হচ্ছে আমরা অনেকে মনে করি যে ভাইয়া আমার যদি মে মাসে ইয়ারলি এক্সাম হয় তাহলে আমার এইচএসসি পরীক্ষা হচ্ছে পরের বছরের মেতে, তাই না? অলমোস্ট যদি ধরে নিই আর কি, মে ধরলাম আমি 2026 সালের মে। সো সেক্ষেত্রে আমার কাছে তো 12 মাস সময় আছে ভাইয়া। কিন্তু না, তোমার সেকেন্ড পেপার পড়ার সময় হচ্ছে টেস্ট পরীক্ষার পর্যন্ত। ক্ষেত্র বিশেষে তুমি আরো 1 মাস বেশি পড়তে পারো, রিভিশন দেওয়া লাগবে না। রিভিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড ইয়ারে ওঠার পর তুমি না চাইলেও ফার্স্ট ইয়ারে সবকিছু ভুলে যাবা, মানে এটা একটা কঠিন সত্য, এবং এটা স্বাভাবিক। মানুষ অনেকদিন আগে যা পড়ে মানুষ আসলে তা ভুলে যায়, এবং রিসেন্টলি যা পড়ে সেগুলাই আসলে মানুষের মনে থাকে। সো সেকেন্ড ইয়ারে উঠলে কিন্তু একটা এক্সট্রা প্রেশার আছে, ফার্স্ট ইয়ারে যা পড়ছিলা তা ভুলে যাইতেছো, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড ইয়ারে যে 12 মাস দেখো, এই মাস আসলে 12 মাস না। কারণ তোমার মে মাসে যদি এইচএসসি পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা কবে হবে? আইদার ডিসেম্বর বা জানুয়ারিতে। যেমন তোমাদের 25 ব্যাচের ভাইয়া আপুদের এইচএসসি পরীক্ষা কবে? জুন মাসের 21 তারিখ একটা প্রবাবল ডেট, তাই না? ওদের টেস্ট পরীক্ষা শুরু কবে? ওদের সবার টেস্ট পরীক্ষা জানুয়ারি মাসে, কারো কারো টেস্ট পরীক্ষা ডিসেম্বরেই শুরু হয়ে গেছে, ঠিক আছে। বাট যাদের শুরু হয় নাই তাদের জানুয়ারিতে টেস্ট পরীক্ষা অবশ্যই, বা ফেব্রুয়ারির শুরুতে অবশ্যই টেস্ট পরীক্ষা হবে। তার মানে এইচএসসি পরীক্ষার 4 থেকে 5 মাস আগে কিন্তু টেস্ট পরীক্ষা হয়। তাহলে যদি আমি ধরি মেতে তোমার পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম জানুয়ারির শুরুতে, জানুয়ারির শুরুতে হচ্ছে তোমার টেস্ট, ওকে। জানুয়ারির স্টার্টে বা শুরুতে
এখন দেখো তো সময় কতটুকু, এখন সময় কতটুকু, মেতে যদি ইয়ার ফাইনাল হয়, মে মাস পুরোটা ইয়ার ফাইনালে গন। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 7 মাস সময় হয়ে গেল, কিন্তু 7 মাস। বুঝতে পারছো? সেকেন্ড ইয়ারে সর্বোচ্চ 7 থেকে 8 মাস সময় পাবা, এর চেয়ে বেশি সময় পাবা না, মাথায় রেখো। কিন্তু এখন কিন্তু পড়াশোনার স্পিড বাড়াইতে হবে ভাই। ফার্স্ট ইয়ারে যা করতেছো ঠিক আছে, এতদিন ধরে যা করছো হাফ ইয়ারলি রাগ পর্যন্ত গেছে, এগুলো কিন্তু আর বেশি দিন কন্টিনিউ করলে কিন্তু সমস্যা। তোমরা, আমি জানি অনেকেই ভালো পড়াশোনা করতেছো, বাট তাও একবার চিন্তা করো, এই পড়াশোনাও কি আসলে এনাফ? আরও পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? কারণ সামনে সিলেবাস অনেক বড়, এবং তুমি অ্যাডমিশনের কথা চিন্তা করো, তোমার যদি এইচএসসির সিলেবাস ভালো মতো কভার করা না থাকে, অ্যাডমিশনে গিয়ে কিন্তু একটা বিশাল বিপদে পড়ে যাবা। কারণ সেখানে গিয়ে তোমার এইচএসসির পড়াশোনাগুলাই আবার লাগবে, এবং আরও অ্যাডভান্স লেভেল লাগবে। তোমার বেসিকে যদি দুর্বল হয়, অ্যাডভান্স লেভেলে তুমি শিখবাটা কেমনে? ঠিক আছে? সো অবশ্যই এইচএসসি পরীক্ষার আগে এইচএসসির পুরো সিলেবাস তোমার কভার করে ফেলতে হবে, এবং তার জন্য ফার্স্ট ইয়ারে কোনো গ্যাপ রাখো না। ওকে, ফার্স্ট ইয়ারে তোমার কলেজের সিলেবাসে যা যা আছে, ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল হওয়ার আগে তা কমপ্লিট করো, যেমনই হোক এটা কমপ্লিট করতেই হবে, আদারওয়াইজ সেকেন্ড ইয়ারে গিয়ে প্রেশার পড়ে যাবে ভাই। আমি নিজে এটার ভুক্তভোগী ছিলাম, ঠিক আছে? আমার ফার্স্ট ইয়ারে প্রচুর গ্যাপ ছিল, সেকেন্ড ইয়ারেও প্যারা খাইছি, টেস্ট পরীক্ষার পরে তো প্রচুর প্যারা খাইছি, মানে অনেক বেশি পড়াশোনা করা লাগছে। এখন ধরো আমি যদি মানে মনে করি, ধরো তুমি বুয়েটে ভর্তি হতে চাও বা তুমি মেডিকেলে ভর্তি হতে চাও, যেটাই হোক না কেন, তার জন্য আসলে কতটুকু পড়াশোনা করা লাগবে এইটার তো আসলে কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই। বাট আমি ধরলাম, যাও তোমার টোটাল হচ্ছে, আমি জাস্ট র্যান্ডমলি চিন্তা করলাম, তোমার 100 ঘন্টা পড়া লাগবে টোটাল। হ্যাঁ, পুরো এইচএসসি লাইফে আমি ধরলাম তোমার পড়া লাগবে হচ্ছে 100 ঘন্টা, এবং এর চেয়ে কম পড়লে আসলে দেখা যাচ্ছে তোমার পড়াশোনা কমপ্লিট হচ্ছেই না। এটা জাস্ট একটা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? কেউ আবার ভাইবো না যে ভাই পুরো এইচএসসি লাইফ 100 ঘন্টা পড়লেই হয়ে যায়, না। যাই হোক, ধরলাম 100 ঘন্টা পড়া লাগবে। এখন তোমার কাছে 100 ঘন্টা পড়ার জন্য সময় আছে হচ্ছে 7 দিন, ঠিক আছে? কয়দিন সময় আছে? 7 দিন। 7 দিন না দিয়ে দাও 10 দিন। কয়দিন? 10 দিন। এখন অপশন হইতে পারে 3 রকম। কিরকম 3 রকম অপশন? এক টাইপের স্টুডেন্ট থাকে যারা খুবই অ্যাডভান্স, এই অ্যাডভান্স স্টুডেন্টরা কি করে, এই 10 দিনের মধ্যে প্রথম 5 দিনেই পড়ে ফেলে। আমি একটু পরের পেজে লিখি, হ্যাঁ, সেটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো মতোই বলি, তোমরা অনেকেই ভুলগুলা করো। দেখো, তোমার ধরো বুয়েটে চান্স পাওয়ার জন্য আমি ধরলাম জাস্ট কথার কথা 100 ঘন্টা পড়া লাগবে, কয় দিনে? 10 দিনে, ঠিক আছে? আমি ধরলাম জাস্ট র্যান্ডম, হ্যাঁ, কেউ আবার এগুলো সিরিয়াসলি নিও না। এখন এই 10 দিনে তোমার যে 100 ঘন্টা পড়া লাগলো, এই 100 ঘন্টা যারা যারা পড়তে পারবে, দেখা যাবে এক একজন এক একটা স্ট্র্যাটেজি ফলো করে পড়বে। যেমন এক টাইপের স্টুডেন্ট থাকবে যারা খুবই অ্যাডভান্স, তারা কি করবে, প্রথম 5 দিনেই, ধরো প্রথম 5 দিনেই তারা 75 ঘন্টা পড়ে ফেলবে, ঠিক আছে? তার মানে 75 ঘন্টায় তার যা যা পড়ার ছিল সেগুলো শেষ, প্রথম 5 দিনেই শেষ। সে প্রথম 5 দিনে একটু এক্সট্রা প্যারা নিছে, লাস্টের 5 দিন সে একটু রিল্যাক্সে পড়াশোনা করবে, ঠিক আছে? লাস্টের 5 দিন সে কি করবে, একটু রিল্যাক্সে, লাস্টের 5 দিন রিল্যাক্সড, ওকে? বা হয়তো বা সে লাস্টের 5 দিন আবার রিভিশন দিবে, এরকম কিছু একটা করবে। আরেক টাইপের স্টুডেন্ট আছে যারা কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাবে, ঠিক আছে? মানে শুরু থেকে শেষ পর্যন্ত একই ফ্লো মেনটেন করে পড়ে যাবে, এবং দেখা যাবে তারা প্রতিদিন 10 ঘন্টা করে পড়তেছে। আমি তোমার এখনো 10 ঘন্টা করে পড়তে বলতেছি না, এখন 10 ঘন্টা করে পড়া জরুরিও না, প্রতিদিন 10 ঘন্টা করে পড়তেছে, ওকে? আর এক টাইপের স্টুডেন্ট হচ্ছে তুমি আমি যারা আছি, তারা তারা কি করবে, তারা না প্রথম 5 দিন পড়বেই না, ঠিক আছে? প্রথম 5 দিন পড়বই না, এখনো 5 দিন আছে ভাইয়া, প্রথম 5 দিন পড়ে আমার কি হবে, ঠেলাটা বুঝবা তো পরের 5 দিন। পরের 5 দিন যে কয় ঘন্টা করে পড়া লাগবে, 20 ঘন্টা করে পড়া লাগবে। তুমি যখন জানতেছো এই প্যারা তোমার নেওয়া লাগবে, এত বড় সিলেবাস তোমার শেষ করা লাগবে, এই প্যারাটা তুমি আগে নাও পরে নাও, তোমার নিতেই হবে, তাহলে কেন আগে নিচ্ছ না, কেন পরের জন্য জমায় রাখতেছো? পরে কিন্তু প্রেশার অনেক ভাই, এটা বারবার বলতেছি, ঠিক আছে? লাস্ট মুহূর্তে গিয়ে এগুলো নিয়ে কিন্তু হতাশ হয়ে যাওয়া লাগে। আমি চাই না তোমরা কেউ হতাশ হও, হতাশা না চাইলেও চলে আসে যখন সিলেবাস অনেক গ্যাপ থেকে যায়। তুমি এখন গ্যাপ দিচ্ছ, তুমি মনে করতেছো পরে পড়ে নিব, তুমি কিন্তু খালি পড়া জমাইতেছো, তোমার কিন্তু সময় বাড়বে না। এমন কিন্তু না যে তুমি ফাঁকি দিচ্ছ দেখে এইচএসসি পরীক্ষা তুমি 2 মাস পরে দিতে পারবা, পারবা কোনোদিন? তুমি বললা যে ভাইয়া আমি তো পড়ি নাই প্রথম 5 মাস, তাহলে একটা কাজ করি ভাইয়া, এইচএসসি পরীক্ষা আমি 5 মাস পরে দিই। এরকম কি সুযোগ তুমি পাবা? পাবা না। তোমার পরীক্ষা সেই ফিক্স টাইমে গিয়ে দেওয়া লাগবে। সো তুমি যে এখন পড়তেছো না, এই পড়া কিন্তু তোমার পড়াই লাগবে পরে গিয়ে, তার মানে কষ্টটা তোমার পরে যায় করা লাগবে। তুমি এখন একটা সাময়িক আরামের জন্য পরে যে নিজের জীবনটারে পুরা ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছো, এটা কিছু হইল?
শুরু থেকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করো, ঠিক আছে? এই সেকেন্ডটা হচ্ছে বেস্ট আমি মনে করি, এটা হচ্ছে বেস্ট। পড়াশোনা করো কন্টিনিউয়াসলি, ওকে? কষ্ট কম হবে, একটা ফ্লোর মধ্যে থাকবা, ভুইলা যাওয়ার চান্সও থাকবে কম, একটানা পড়াশোনা করে যাবা। কারণ প্রথমটা আবার একটু কঠিন, একদম শুরুতেই প্রচুর পড়াশোনা করতে অনেক স্টুডেন্ট পারে না, অনেকেই পারে, তারা অনেক অ্যাডভান্সড, তাদের মানে অবশ্যই হাইলি অ্যাপ্রিসিয়েটিং ব্যাপার স্যাপার, এটা করতে পারলে তো খুব ভালো, বাট এটা সবার জন্য না, ঠিক আছে? এইটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, এইটা যদি করতে পারো তাইলে তোমার সাকসেস আসবেই, কোনো না কোনোভাবে অবশ্যই আসবে। তুমি যদি প্রতিদিন কিছুটা কিছুটা করে পড়ে যাও, দেখবা পড়া আস্তে আস্তে কমতেছে। তোমার আজকে মনে হচ্ছে অনেক পড়া জমে আছে, তুমি 1 মাস একটু কন্টিনিউয়াসলি 4 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করো, 5 ঘন্টা করে প্রতিদিন পড়ো নিজের মতো করে, 1 মাস পরেই দেখবা কত পড়া কমে গেছে। জাস্ট পড়তে বসা লাগবে। এখন যদি না পড়ো, পড়া জমবে, এই কষ্টটা তোমার করতেই হবে, কিন্তু পরীক্ষার আগ দিয়ে যায় করা লাগবে, এবং তখন কষ্টটা খুব বেশি ভাল লাগবে না, ঠিক আছে? সো পড়াশোনা নিয়ে সিরিয়াস হও বাচ্চারা, এখন এগুলো কইরো না, এগুলো কিন্তু পরে কষ্ট দিবে। হ্যাঁ, জোসেফে 7 মাসে 1 ইয়ার, হ্যাঁ হ্যাঁ এরকম তো আসলে হবেই। এপ্রিলে এইচএসসি হবে আমাদের, ঠিক আছে, হইলো এপ্রিলে, সমস্যা কি? তাতেও বা কি সমস্যা? যদি এপ্রিলেও হয় তাতেও কি প্যারা? দাদ আরেকটা টাইপ রাইখেন যে পুরা 10 দিন পরে, এই তো সাবাস, এই যে গুড। এটা হচ্ছে ব্যাচ এলিটস। ব্যাচ এলিটস কোনটা? ব্যাচ এলিটস হচ্ছে প্রথম 10 দিনই পড়ে নাই, প্রথম 10 দিনই পড়ি নাই, নির্লজ্জগুলো আবার কমেন্ট করতেছে। যাই হোক, কি বলবো, লজ্জা শরমও নাই, লজ্জা শরম আসে না রে? পড়ালেখা যে করস না, এসে আবার গর্বের সাথে কস ভাই প্রথম 10 দিনের একদিনও পড়বো না। এটা মনের মধ্যে বিন্দু মাত্র লজ্জা শরম থাকলে এই কথাটা কইতে পারতি না। কি নির্লজ্জদের পড়াচ্ছি ভাই, এগুলা হওয়ার চেষ্টা কর, মানে এইটা হয়ে আবার খুশি যে ভাই আমি তো পড়ি না ভাই, সেই গর্বের একটা ব্যাপার, বলদ। যাই হোক, কিছু বললাম না, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা না করে এইসব কমেন্ট টমেন্ট করে কিছু হবে না, পড়তে হবে, ঠিক আছে? কমেন্ট করো, তুমি পড়ে এসে কমেন্ট করো, তখন আমার কোনো আপত্তি নাই, তুমি পড়ে এসে আমার 1000টা কথা বলো, আমার কোনো আপত্তি নাই, বাট তুমি পড়ো, না পড়ে এসে না, ওকে? পড়ালেখা করা লাগবে, ওকে? ঠিকঠাক পড়তে থাকো, যা যা পড়ায় যাচ্ছি ফিজিক্সের এগুলো পড়লেই হয়ে যাবে, এর পাশাপাশি বইটা ভালো মতো প্র্যাকটিস করো, এবং অবশ্যই একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো। 1 মাস না পড়ে তারপর পড়তে আসলে কিন্তু কোনো কিছুই মাথাতে ঢুকবে না। রেগুলার পড়াশোনার মধ্যে থাকলে তোমার ব্রেইনটা ওইভাবে ওরিয়েন্টেড হবে যে হ্যাঁ আমি প্রতিদিন এতটুকু সময় পড়াশোনা করি, তোমার ব্রেইন তখন ওইটার সাথেই অ্যাডজাস্ট করে নিবে, ঠিক আছে? সো পড়াশোনা চালাই যান, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর কালকে কিন্তু স্থির তরিতের ক্লাস আছে, সেখানে সবাই মনে করে সন্ধ্যা 6:30টায় চলে আসে। আজকের মতো ক্লাস এখানেই শেষ, শুভরাত্রি বাচ্চারা, আদিওস। পড়াশোনা করিস যদি লজ্জা থাকে, গুড নাইট।